আমাদের অসংখ্য মারাত্মক মারাত্মক সব ঘটনা আমরা পেয়েছি খুলনা থেকে। সো সেই খুলনাতে আমরা আবার যাব এবং সেই খুলনার ঘটনায় আমরা শুনবো। আমরা চলে যাচ্ছি ডক্টর আলিফের কাছে তার প্রথম ঘটনাটা শুনতে। জি রাসেল ভাই, তো প্রথমে আমি যার ঘটনা বলবো ওনার নাম হামিদ। আসলে আমি রিসেন্টলি বাংলাদেশের বাইরে যাওয়ার পথে ওনার সাথে দেখা, তারপর ওনাকে আমি আমার চেম্বারে নিয়ে এসে ওনার কাছ থেকে ঘটনাটা কালেক্ট করি। তো উনি ঢাকার বাইরে সাধারণত গাড়ি রেন্টেকার নিতেন। ওনার দোকান ছিল হচ্ছে মিরপুরে। তো মিরপুরে একটা জায়গায় তার নিজের দোকান ছিল। তো দেখা যেত যে গাড়ির মালিক অন্য, কিন্তু তিনি গাড়িটা তার কাছে রাখতেন আর কি। তো মোস্ট অফ দ্য টাইম রাসেল ভাই তাকে গাড়িটা নিয়ে যেতে হতো হচ্ছে ঢাকার বাইরে বৃহস্পতিবার সময়। তাকে বেশিরভাগ মানে ট্রিপগুলো পাওয়া যেত বৃহস্পতিবারে পেত, কারণ পরের দিন শুক্রবার থাকার কারণে অনেকে বৃহস্পতিবারে গাড়ি নিয়ে যেত ঢাকার বাইরে। তো এমন একদিন আপনার এটা বলছে যে 1995 সালে, কিন্তু ওনার বলতেছে যে আমার ডেটটা মানে মনে নাই, কিন্তু ওই সময় মনে হয়েছিল যে ঢাকার চারিপাশে কিছু কিছু এলাকায় পানিতে তলিয়ে গেছিল। তো ওই সময় বৃষ্টি খুব বেশি হয়েছিল। তো বর্ষার পর মানে বর্ষাকালীন অবস্থাতেই ঘটনাটা ঘটে আর কি। তো উনি বলল যে আমার কাছে একটা লোক আসলো, লোক এসে বললো যে উনি বৃহস্পতিবারে যাবে, কিন্তু এর আগেই এক ফরেনার, গুলশানের এক ফরেনার তাকে হায়ার করে ফেলেছিল কক্সবাজার নিয়ে যাবে। কিন্তু বললো যে আমি এই লোকটাকে দেখে এতটাই বিমোহিত হয়ে যায়, এতটাই পছন্দ করি, এত সাদা দাড়ি, লম্বা সিল্কি দাড়ি, আমার এত ভালো লাগে, এত বুজুর্গ মানুষ। আমাকে বলছে যে সে বৃহস্পতিবারে ঢাকা থেকে খুলনার দিকে যাবে এবং তারা 7 জন যাবে টোটাল। তো তার সে আর মানে কেন জানি সে আর না করে নাই, যে আমি যাব। ঠিক আছে, বৃহস্পতিবার রাত 11টার দিকে। তো তাকে যথারীতি সেই ভদ্রলোক তাকে একটা স্লিপে দিল যে তাকে বড় মগবাজার থেকে, ওয়্যারলেসের পাশ থেকে একটা মসজিদ আছে, নামটা আমি বলছি না, সেখান থেকে তাকে পিক করতে হবে তাদেরকে। তো তিনি যথারীতি ওই সময় এত কন্ট্যাক্ট করার অবস্থা ছিল না, তো তারা সে ওইখানে মসজিদের পাশে যে গাড়ি 11টার দিকেই রেখে দেয়। তো আধা ঘন্টা পরে এক ভদ্রলোক আসে, সেই যে ওনাকে হায়ার করেছিল। সে বলল যে ঠিক আছে, আপনি চলে আসছেন, আপনি একটু অজু করে নেন আর খাওয়া দাওয়া করে নেন। তো উনি বলে যে এত ভদ্র করে বললো অজু করে। তো ওনাকে আমি বলি যে আমি তো ঈশার নামাজ পড়ে আসছি, তো আমি অজু করাই আছে, তো আমি খাওয়া দাওয়া করে আসছি, তো আপনারা আসেন, কোনো সমস্যা নেই। বলেন আমাদের সময় লাগবে, আমাদের অনেকক্ষণ যেতে লাগবে, আপনি একটু খাওয়া দাওয়া দরকার হলে করে নেন। আচ্ছা প্রিয় লিসেনার, শুধুমাত্র বাছাইকৃত ভয়ানক ঘটনা শুনতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মধ্যে শুধুমাত্র বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে পাবেন। ভূতে প্রেমে যত ভয়ানক ঘটনা আছে প্রত্যেকটা ঘটনা আমি নিজেই বাছাই করে এই ভিডিওর মধ্যে শেয়ার করছি। আপনারা প্রত্যেকটা ঘটনা শুনলেই বুঝতে পারবেন। তাহলে চলুন এই ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে আমরা প্রত্যেকটা ঘটনা শেষ পর্যন্ত শুনে আসি। তো তিনি বললেন যে খাওয়া দাওয়া তো করে আসছি, তা কোনো সমস্যাই না, আপনারা আসেন, কোনো সমস্যা নাই। তো তিনি গাড়ির মধ্যে বসে ওয়েট করতে থাকে। তো 12টার মধ্যে সবাই চলে আসে। তিনি দেখলেন যে যেই লোকটা ছিল তার সাথে আরো 6 জন, এর মধ্যে 2 জন বোরকাওয়ালা মানুষ আর 4 জন ওনার মতোই দেখতে, কিন্তু বয়স্ক, সাদা দাড়ি, সবার ড্রেস মোটামুটি সাদাই, একই রকম মোটামুটি, পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি পরা। তো তারা সবাই উঠলো এবং সবাই কিন্তু বয়স্ক ভাই, সবাই বুজুর্গ, সবাই যে একদম ইয়াং বা কেউ এরকম না, সবাই বয়স্ক এবং সবারই চামড়া ঝুলে গেছে এরকম বয়স্ক আর কি। তো তারা রওনা দেয়। তো তিনি বললেন যে গাড়ি ছাড়ার পর থেকেই, মানে ঢাকা ক্রস করার পর থেকে আমি পেছন থেকে তেলাওয়াত শুনতে থাকি কোরআন শরীফের, আর পাশে যিনি আছেন তিনিও কোরআন শরীফের তেলাওয়াত করছে। তো আমার কাছে খুব ভালো লাগতে থাকে, কারণ তিনিও নামাজি খুব মানুষ ছিলেন যে গাড়ি চালাচ্ছে, তখন ইয়াং ছিল, সে কোনো নামাজ মিস দিত না এবং একটা সময় হাফেজ ছিল, পরে হাফেজি সে আর কন্টিনিউ করে নাই। তো তার প্রায় 18 পারা পর্যন্ত মুখস্থ ছিল। তো আমার কাছে মনে হয় যে আসলে এইভাবেই যে ওই জন্যই তাকে সিলেক্ট করা হয় না, হইলো কিনা। তো যাই হোক, সামনে যাই, আগাতে থাকি। তো ঢাকা ক্রস করার পরে কিছু দূর আগানোর পর মানিকগঞ্জের দিকেই হবে, ওই একটা বয়স্ক লোক বললো যে আমাদের থেকে একজন গাড়ি থেকে নেমে যাবে, আপনি একটু গাড়িটা থামান। তো বলে যে আপনারা একটু তাড়াতাড়ি নামার ব্যবস্থা করেন, কারণ এই এখন অবস্থা, উনি বললে যে এখন যে অবস্থা, আশেপাশে গাছ টাছ ফেলে মাঝে মধ্যে ডাকাতি হয়, আপনারা as soon as possible গাড়িটা থেকে তাড়াতাড়ি নামবেন। আচ্ছা। তো ওনাদের সাথে অনেক মানে জিনিসপত্র ছিল, ওগুলি নামাতে একটু সময় লাগছিল, তো উনি একটু তাড়াতাড়ি করতে বলে। উনি জাস্ট হাত দিয়ে একটা ইশারা করে যে আপনি একটু চুপ থাকেন। আচ্ছা, মানে কোনো কথা বললো না, কোনো রাগারাগি করলো, জাস্ট হাত দিয়ে একটা ইশারা করলো। যে লোকটা ওনার পাশে বসেছিল,
তো ওই লোকটা নেমে যায়, ওনারা আরিচার দিকে যায়। এখন তো আরিচা ঘাট আগে যে রাস্তাটা এখন আমরা বাইরে যাই টার্ন নেই পাটুরিয়ার দিকে, তখন পাটুরিয়া ছিল না, তখন আরিচা ঘাট ছিল। তো তিনি সোজা আগে ওই রাস্তাটা সোজা, এটা অনেকে চেনে, তো সোজা যে ফেরির জন্য ওয়েট করতে হতো। আমি জাস্ট একটা কথা বলে রাখি রাসেল ভাই, উনি যেহেতু রেগুলার ঢাকার বাইরে এইসব ট্রিপ নিতেন, তো তার কিছু কিছু পয়েন্ট মুখস্থ এইসব জায়গায় একটু ট্রাফিক বেশি থাকে। তো সে দেখলো যে উনি বললো যে আমি গাড়ি চালাচ্ছি আর এত সুইফট আমার গাড়ি যাচ্ছে, আশেপাশে কোনো ঝামেলা দেখতেছি না, কোনো জ্যাম দেখতেছি না, কিছু দেখতেছি না, ফেরি আমার জন্য জায়গা মতো দাঁড়ানো, আমি ফেরিতে উঠলাম, আর 2-3টা গাড়ি ফেরিতে উঠলো, খুব আরাম করে যাচ্ছি। আর আতরের গন্ধ আসছে রাসেল ভাই, আচ্ছা, মিক্সড আতরের গন্ধ, একটা থেকে একটা মিক্সড আতরের গন্ধ। আর পাশে যে তিনি চোখ বন্ধ করে মাথা নিচু করে তসবিহ পড়ছিলেন। তো আরিচা ফেরিঘাট প্রায় আধা ঘন্টার পরে ক্রস করার পরে, আধা ঘন্টারও বেশি সময়, তখন তো আরো বড় ছিল, এখন তো কম সময় লাগে, তখন বড় ছিল। তো রাস্তা ফেরি ক্রস করার পরে তিনি আগাচ্ছিলেন, আগাতে হঠাৎ করে তার চোখ রাসেল ভাই গাড়ির পেছনের দিকে পড়ে। তো পিছনে যে হেডলাইট মেরেছিল যে গাড়ি, তার হেডলাইটের কারণে তাকে তাকাতে হয়, কিন্তু এতক্ষণ যিনি দেখছিলেন যে পেছনে 6 জন লোকই আছিল, 5 জন লোক আছে। হঠাৎ করে তিনি দেখে যে কেউ নাই গাড়িতে। আচ্ছা, তিনি খুব অবাক হয়ে যায় যে আমি কি গাড়ি চালাচ্ছি নাকি চালাচ্ছি না, কার গাড়ি চালাচ্ছি, আমি কোথায় আছি। হঠাৎ করে তার মনে হয় যে এইটা আমি কি করছি, এখন অবস্থা এরকম যে রাসেল ভাই উনি কোনো পথেই হাঁটতে পারবেন না। ফার্স্ট অফ অল উনি গাড়ি থামাতে পারবেন না, এই রাস্তা দিয়ে যাচ্ছে সেটা সম্ভব না গাড়ি থামানোর। সেকেন্ড অফ অল এটা নিজের গাড়ি না, এটা তার মালিকের গাড়ি। এখন এখানে যদি গাড়ি থামায় তো কেউ অবস্টাকল ক্রিয়েট করে তার গাড়িটা নিয়ে যেতে পারে, অথবা তাকে মেরে ফেলতে পারে, এই জন্য সে গাড়ি থামাতে চাচ্ছিল না। তো পাশের যে লোকটা বললো যে আপনি আমার কথা শোনেন, আপনি ঘাবড়াবেন না, আপনি পিছে তাকাবেন না, আপনি পেছনে তাকাবেন না, কোনো শব্দ হলে ভয় পাবেন না, আর হাড় ভাঙা শব্দ হলে আরো ঘাবড়াবেন না। আচ্ছা, আপনাকে আমি একটু ওয়ার্নিং দিয়ে দিই, আপনি যারা সালাম দিবে সালামের উত্তর নেবেন। এই কথাটা শোনার পর উনি মোটামুটি বুঝে গেল যে আমি আর যাই করছি না, এখানে আমার সাধারণ কোনো লাইফ, সাধারণ ভাবে আমি যাচ্ছি না, আমার এটা খুব অ্যাবনর্মাল কিছু একটা আমার সাথে হচ্ছে। এখন উনি যেটা জানতে চায় যে সিগারেট উনি সিগারেট খেত আর কি, তো সিগারেট পান করার জন্য সিগারেট বের করছে, যে সিগারেট খেলে হয়তো বা জিন ভূতেরা দৌড়ে পালায়, কিন্তু আসলে ওখানে কোনো ইফেক্টই হচ্ছিল না। সেই পাশের লোকটা বসে বসে তসবিহ পড়ছে, তাকে এই কথাগুলা বলার পর আর একটা জিনিস বললো যে সামনে আমরা সবাই আসুক, সামনে আমরা আরো কিছু কথা আপনাকে বলবো, কিন্তু আগে একটা কথা শুনে রাখেন যে আপনি কিছুক্ষণ পর একটা মসজিদে নামাজ পড়বেন এবং সেখানে ইমামতি করবেন, আপনাকে ইমামতি করতে হবে, আমরা সবাই মিলে সেখানে নামাজ পড়বো, কিছুক্ষণ পর ফজরের ওয়াক্ত হয়ে যাবে, আপনি নামাজ পড়াবেন, তো আপনি এটার জন্য প্রিপারেশন নেন। তো প্রিপারেশন কি নিব, আমাকে কি বলতেছে নামাজ পড়াবো, মসজিদে যাব, নামাজ তো পড়তে হবে, দ্যাটস মাস্ট, ওটা তো আমাকে পড়তে হবে, কিন্তু উনি এভাবে বলতেছে, আমার কাছে কেমন খটকা লাগতেছে যে এত হার্শ ভয়েসে কেন বলতেছে যে আমাকে নামাজটা পড়াতে হবে। তো আমরা অনেকেই আকিজের ফ্যাক্টরিটা চিনি, আমি রাসেল ভাই একদম ডিরেকশন দিয়ে দিচ্ছি সবাইকে, খুলনার পথে নিয়ে যাচ্ছি, যারা খুলনা বাড়ি তারা ইজিলি বুঝতে পারছে। তো আকিজের আগেই প্রায় বললো যে আকিজ ফ্যাক্টরি থেকে প্রায় 20-30 মাইল আগে, তো যেতে তো পরে সবাই এক নামেই চেনে, তো বাম পাশে একটা রাস্তায় আমাদেরকে ঢুকতে হলো। সেই রাস্তাটা কাঁচা রাস্তা, মাটির রাস্তা আর কি, কিন্তু রাসেল ভাই অসম্ভব কথা হচ্ছে যে মাটির রাস্তা থাকা সত্ত্বেও গাড়িটা 1 ফুটও বাম করছিল না, প্লেন ভাবে আগাচ্ছিল। বলে আর যাই হোক, আমি যে রাস্তায় ঢুকলাম সেই রাস্তাটা বাংলাদেশ হতে পারে না, আমি বিদেশ যাইনি কিন্তু এটা বাংলাদেশ না। ওকে, এটা বাংলাদেশ না, এত সুন্দর গোছানো, গাছগুলা গোছানো, আশেপাশের ফুলের গন্ধ আসছে। এখন তো অনেক এসি গাড়ি, তখন আমার গাড়ি এসি ছিল না, আমার জানালা খোলাই ছিল, রাইট। আমি গন্ধ পাচ্ছি, আমি অনেক ফুলের গন্ধ পাচ্ছি। আমি হেডলাইটের আমি যখন ডিপারটা দেই, আমি যখন হেডলাইটটা আর একটু বাড়িয়ে সামনের দিকে দিই, আমি একটু কাছে আগাতেই দেখি যে লম্বা লম্বা কবর না, আমি আসলে প্রথমে ঢিবি দেখি, কিন্তু যতই সামনে যেতে থাকি ততই মনে থাকে এটা একটা কবরের শেপে লম্বা লম্বা, আমাদের 3.5 হাত না, ওই সাইজের না, এটা অনেক বড় বড় লম্বা লম্বা। এবং কবরের পাশে আমাদের সাধারণত কি থাকে রাস্তা ভাই, আমরা কবরস্থানটা দেখি যে আমাদের এখানে যে আজিমপুর কবরস্থান আছে, সেইটা ছাড়া আমরা কবরস্থান 2 পাশে হাঁটা অবস্থায় দেখি না, কিন্তু এখানে গাড়ি চালানো অবস্থায় 2 পাশেই কবর দেখতে পাচ্ছে সে।
বলে যে কবরে নীল নাম লেখা থাকে মা বাবা অথবা ডেট লেখা থাকে, কবে মারা গেছে, জন্ম কবে, মৃত্যু কবে। এখানে খালি আরবি লেখা, তাহলে এটা বাংলাদেশের কোনো কবরস্থান না, এটা কি বাংলাদেশের বাইরের কোনো কবরস্থান? আমি কোথায় আসলাম? তো সে আসলে কোনো উত্তর খুঁজে পাচ্ছিল না, সে বেশি কনফিউজড হয়ে গেছে ওই মুহূর্তে। কনফিউজড, সে নিজে নিজে দোয়া পড়ছে যে ভেতরে আমি কি হচ্ছে, এবং বলছে যে আমি আসলে এই দুনিয়াতে নেই, এই জগতে নেই, হয়তো আমাকে কোনো অন্য জগতে নিয়ে আসা হয়েছে। মাই গড। ওই রাস্তা দিয়ে চলার সময় তিনি হঠাৎ করে সেই কোরআন শরীফের তিলাওয়াত, যেটা সে ঢাকার মগবাজার থেকে রওনা দেওয়ার পরে শুনতে পেরেছিল, সেই কোরআন শরীফের তিলাওয়াত আবার শুনতে পাচ্ছে, এবং পিছে তাকে দেখে তাই 5 জন উপস্থিত গাড়ির মধ্যে সে 5 জন চলে এসছে। এবং সেই লোক যে চোখ বন্ধ করে তসবিহ করছিল, সে বলছে যে আপনি যখন, সে খুব আস্তে আস্তে খুব ঠান্ডা মাথায় কথা, আপনি যখন পড়াবেন না নামাজ পড়াবেন, সেখানে কেরাতটা লম্বা কেরাত নিবেন, ছোট কেরাতে শেষ করবেন না, অবশ্যই সূরা আর রহমান পড়াবেন। তো সে বললো যে তাহলে সে জানে আমার সম্বন্ধে, সে ডিপ মানে রিসার্চ করা তার আমার সম্বন্ধে, আমি যে হাফেজ সেটা সে জানে, বলে কেরাতটা সুন্দর করে বড় করে পড়াবেন। তো আমি যতই যাচ্ছি, যতই রাস্তা যাচ্ছে, ততই কবরস্থান, রাসেল ভাই কবরের পর কবর, এত কবর, এত লম্বা লম্বা কবর আমি আগে কখনো দেখিনি, এত কিছু তো জানিও না, কিন্তু এত কবর, লম্বা কবর হতে পারে এটাও আমার জানা নাই। তো তিনি যখন মসজিদ একটা শেষ ডেড এন্ডে আসলো, সেই ডেড এন্ডে একটা বিল্ডিং এর মতো দেখতে পেলো, 2তলা 3তলা একটা বিল্ডিং এর মতো দেখতে পেলো, কিন্তু এতই আলিশান যে এটা সে আগে কখনো বাংলাদেশে দেখে নাই। যিনি এত জায়গায় যায়, ঢাকা, সে তো পুরো বাংলাদেশই রাসেল ভাই করে, সে তো ট্রিপ নিয়ে এসে পুরো বাংলাদেশেই যায়। এত সুন্দর জায়গা, এত সুন্দর স্মেল, আবহাওয়া কি সুন্দর, বাতাস কি, বাতাসে ধুলা উড়ে না, এত সুন্দর জায়গা। তা সে বললো যে আমি নামলাম, এবং পেছনের যে মহিলাগুলা বোরকা পরা ছিল তারা সবাই কান্না করছিল। কান্নাটার সাউন্ডটা এরকম, কেউ হ্যাচকা টান দিলে কেউ যদি যেভাবে চিৎকার দেয় কোনো মহিলাকে, ঠিক সেরকম চিৎকারের মতো কান্না আসছিল, এরকম কান্না। গাড়ি থামানোর পর তো আশেপাশে অনেক লোক রাসেল ভাই, এবং উনি বললো যে আমাকে যে ডিরেকশন দিচ্ছিল আমাকে সেই ডিরেকশনে যেতে হচ্ছে, কারণ আমি আর কোনো কিছু করার চান্স নাই, স্টিয়ারিংটা আমার হাতে, কিন্তু আমি চাইলে ব্রেক করতে পারি, কিন্তু আমার জানের ভয়ের কারণে আমি তাদের কথা মতো এইভাবেই রাস্তায় এসেছি। তো যখন সে গাড়ি থেকে নামে, তখন তার একবার মনে হচ্ছিল পালাবো, কিন্তু এই দুনিয়া তো আমি চিনি না, পালানোর জায়গা তো আমি জানি না, কোথায় পালাবো। তিনি যখন গাড়ি থেকে নামলো, তারাও গাড়ি থেকে নামলো, ওই বোরকাওয়ালা মহিলারাও গাড়ি থেকে নামলো। গাড়ি থেকে নামার পর ওই লোকের অসাধারণ কিছু কথা, আসল ভাই, যে আমি আর কিছুক্ষণের মধ্যে চলে যাব, তোমরা কেউ কান্নাকাটি করবে না, তোমরা কেউ কান্নাকাটি করলে আমি কষ্ট পাবো, আমি চাই না তোমরা কেউ আমাকে কষ্ট দাও, আমার জন্য সবাই দোয়া করো, আমার এই দুনিয়া ভালো লাগছে না, আর কিছুক্ষণের মধ্যে আমি মারা যাব, তোমরা তোমাদের স্পেশালি মহিলাদেরকে বলছি, তারা তোমরা যেন কেউ কান্নাকাটি না করো, এটাই আমার রিকোয়েস্ট থাকলো, আর আমি কোনো ভুল করলে আমাকে মাফ করে দিবা। তো তার কথা হচ্ছে যে আমি তাহলে এরকম কোনো মানুষের বা এরকম কোনো ক্রিয়েচারের সাথে আছি যে খুব রেসপেক্টেড, আমার কোনো ক্ষতি হয় না এই পর্যন্ত, এবং তাকে দেখতে এত এত মানুষ আসছে, সে একটা মধ্যমণি, তাকে দেখতে এত মানুষ আসছে যে তিনি খুব রেসপেক্টেড, যে ওটা দেখেই দাঁড়িয়ে বোঝা যাচ্ছিল যে আমাকে তোমরা সবাই ভেতরে কিছুক্ষণ পর নিয়ে যাবা। এখন যেহেতু ফজরের আজান হচ্ছে, রাস্তায় বলি ফজরের আজানটা এরকম ভাবে হচ্ছিল যে কানের পাশে যদি মাইক রেখে কেউ আজান দেয়, কিন্তু আশেপাশে মসজিদ দেখা যাচ্ছে না, হঠাৎ করে লাইট জ্বললো, বিল্ডিং এর যেই বিল্ডিংটার সামনে গাড়িটা থামানো হলো, দেখা গেল সেটাই একটা মসজিদ। এত সুন্দর আজান আর এত শব্দ, উনি বললেন যে আমি কান ধরেছিলাম, আজান শুনলে আরো শুনতে ইচ্ছা করে, কিন্তু আমি কান ধরেছিলাম, মনে হচ্ছে আমার কানের পাশে কেউ আজান দিচ্ছে। তো তিনি মসজিদের ভেতরে ঢুকলো, অজু করে মসজিদের ভেতরে ঢুকলো, বলে অজু খানা তো অসাধারণ, সোনা দিয়ে বাঁধানো অজু খানা, মানে পানিগুলো মনে হচ্ছে সোনার কল থেকে আসছে, এরকম এত স্বচ্ছ পানি। আমি যখন অজু করলেন, অজু ছাড়া তো সে মসজিদে ঢুকে নেই, সে মসজিদে ঢুকলো, মসজিদে ঢুকার পরে ওই মুহূর্তে একজন আজান দিয়ে বের হলো, বললো যে আপনি ডিরেক্টলি মিম্বর বরাবর চলে যান, পিছনে তাকাবেন না। যে লোকটা আজান দিল সেই লোকটা বলল সেটা, আচ্ছা, সে সুন্নত পরে ফরজের জন্য দাঁড়ালো, এবং সেই ইমামতি করার জন্য ফজরের ওয়াক্তে, আচ্ছা, তো ফরজ নামাজের জন্য দাঁড়িয়েছে ফজরের ওয়াক্তে, এবং রীতিমতো রাসেল ভাই তিনি নামাজ পড়াচ্ছে, আর পড়ানোর সময় পিছন দিয়ে কটর মোটর প্রচন্ড বোন ব্রেকিং শব্দ, হাড্ডি ভাঙার শব্দ, হাড় ভাঙছে এরকম শব্দ আসছে, আর দূর থেকে একটু সাউন্ড আসছে সালামের শব্দ, কিন্তু সে তখন কেরাতে ব্যস্ত, সূরা আর রহমানের কেরাতে ব্যস্ত। সে ফজরের নামাজটা শেষ করে, এটা তো নির্দেশই ছিল যে আর রহমানই পড়তে হবে, আগেই তাকে বলে দিয়েছিল। সে নামাজ শেষ করে, নামাজ শেষ করার পরে রাসেল ভাই
তিনি দেখলেন যে এই লোকটা বলল যে দেখো আমি আর কিছুক্ষণ পর চলে যাব, আমাকে পাশের রুমে নিয়ে যাও, আমি গোসল করব, আমাকে কারো গোসল করাতে হবে না। সে পাশের রুমে গেল, পাশের রুমে যে গোসল করলো, যে গোসলের যে পানির শব্দটা, পানির থেকে রাসেল ভাই পানিটা গড়িয়ে গড়িয়ে নিচে আসছে এবং এত গন্ধ, বলে যে আমি সুগন্ধ, এত সুন্দর গন্ধ যে আমি এরকম দৃশ্য এরকম দেখতে পারবো, এরকম সৌভাগ্য আমার হবে, এটাও তো মনে হয় আমি জানি না যে এরকম সৌভাগ্য কারা বা এরকম কেউ দেখেছে। তো আমার কাছে মনে হচ্ছে আমি যদি আমার অ্যাসিস্ট্যান্টকে, তার যে হেল্পারটা ছিল তাকে যদি নিয়ে আসতো তাহলে এত কষ্ট হতো না। দূরে আসলে শেষ মাঝে মাঝে তার একটা অ্যাসিস্ট্যান্ট আছে আর কি, হেল্পার আর কি। তো সে দেখলো যে সেই লোকটা কাফনের কাপড় পেঁচিয়ে একটু ভেজা ভেজা নিচ থেকে পানি পড়ছে, আস্তে করে এসে মসজিদের মাঝখানে শুয়ে পড়লো। বললো যে হঠাৎ করে একটা শব্দ হলো, মনে হয় যে পুরো মসজিদটা কেঁপে উঠছে, এরকম অবস্থা। হঠাৎ করে একটা শব্দ হলো, কেঁপে উঠলো এবং সব নিস্তব্ধ হয়ে গেল। আশেপাশে সবাই বুঝে গেল কি উনি মারা গেছে, কান্নার শব্দ। কিন্তু উনি যে বলে গেছে, তো একজন লোক গিয়ে বলল যে তোমরা কেউ কান্না করো, কান্নাকাটি করবে না, তোমরা চোখের পানি আস্তে আস্তে মানে ফেলো, ঠিক আছে, কিন্তু তোমরা আস্তে আস্তে কান্না করো, জোরে শব্দ করে কান্না করো না। এরকম কেউ একটা বলে আসলো সামথিং, উনি সেটা দেখলেন আর কি। একটু এরপরে ওনাকে নিয়ে যে উনিকে মসজিদের পরে, মসজিদ থেকে বের করার পর আসলে ভাই এই ঘটনাটা, এটা আমি আপনাকে বলি নাই, এটাই আপনার জন্য সারপ্রাইজ ছিল। মসজিদ থেকে বের করার সময় তার লেন্থ হয়ে গেল অনেক লম্বা, খাটিয়া অনেক লম্বা, এই লাশের খাটিয়া অনেক লম্বা, এত লম্বা খাটিয়া এক প্রান্ত থেকে এক প্রান্ত কমপক্ষে 10 জনে ধরতে হয়, এত লম্বা। আচ্ছা, এই লম্বা খাটিয়া নিয়ে তারা কবরের কাছে চলে গেল এবং প্রায় কিছুক্ষণ সেই ভদ্রলোক নিজের চোখে এটা দেখছেন, উনি নিজের চোখে দেখছেন এবং উনি একা, রাসেল ভাই, আশেপাশের কোনো কাউকে তার পরিচিত মনে হচ্ছে না। একটা মানুষ, যে মানুষ মনে হলে তো সে হেল্প চেত একদম, মানে সেই এলাকায় ওইরকম কেউ আছে বলেও মনে হচ্ছে না রাসেল ভাই। একদম মানে জনবহুল এলাকা থেকে সে একটা গহীন জায়গায় চলে গেল। দেখলো যে প্রায় 5:05 বাজে এরকম। তো সে ঘড়িতে দেখছে, তার ঘড়িতে দেখছে 5:10 বাজে। দাফন হয়ে গেল। সে দেখলো যে দূর থেকে, সে বেশি দূরে ছিল না, দাফন হয়ে গেল। এবং দাফন হওয়ার পর সে তার টাকা পয়সার কি চিন্তা, সেখানে যান বাঁচাচ্ছে, গাড়িতে উঠে জাস্ট গাড়িতে স্টার্ট দিয়ে এক্সেলারেটরে পাড়া দিতে দেখে সে আরিচা ফেরি খেতে চলে এসেছে। জাস্ট মানে তখন মুহূর্তের মধ্যে সবকিছু হলো, সেকেন্ডের মধ্যে সবকিছু হলো। আমি, আমাকে একজন বলল আপনি যান, এখন এগোতে পারেন। এতক্ষণ পর্যন্ত আমি জানি না যে আপনারা কি অপেক্ষা করছিলেন। আমি যখন এই ঘটনাটা আপনাদের আগে একবার অফে শুনি, তখন আমি অপেক্ষা করছিলাম যে ফেরার সময় কি হবে। আপনি খালি চিন্তা করছেন ফেরার সময় কি হবে, তাহলে তখন তো সে বুঝে যাবে, তখন সে না জানিয়ে আরো কি ঘটবে। কিন্তু পুরো সময়টা যখন সে আবার গাড়িতে ফেরত আসলো এবং যখন সে ফিরবে, জাস্ট পা দেওয়ার সঙ্গে সঙ্গে সে দেখো যে আরিচার কাছে চলে এসেছে। এবং সময় তো গেছে, মানে বলে যে আমি যতটুকু সময় দেখেছি 12টা থেকে এই 5টা পর্যন্ত, 5:30 পর্যন্ত আরিচা ঘাট, মানে কি সেই ফেরি পার হয়ে গেছে, ফেরিতে উঠার লাগে নাই তার, ফেরি পার হয়ে সে ঢাকার পথে চলে আসছে। মানে সে এখন আরিচা ক্রস করবে, আরিচা থেকে মানিকগঞ্জের দিকে যাবে। বলে যে আমি যে আসছি, আমার ফেরিটা পর্যন্ত পার হয়ে গেছে, আমি এক্সেলারেটর পাড়া দেওয়ার সাথে সাথে আমার এই ঘটনা আমার সারা জীবন মনে থাকবে। আমি এই দুনিয়াতে ছিলাম না, এটুকু আমি জানি। এটা কোন গ্রহের কথা এটা আমার কোনো আইডিয়া নাই, কারণ তখন এত কিছু আমি ডিসিশন নিয়েছি, এরপর থেকে আমি কখনো ঢাকার বাইরে যাবো না। উনি জানো না বোধ হয় না, এই 12 বছর তিনি কখনো ঢাকার বাইরে যান নাই। আচ্ছা, এবং ওই যে সঙ্গে যখন তিনি মারা যাবেন, তিনি জিন হতে পারেন বা তিনি, তার কথা ছিল এটা জিনের একটা আলাদা একটা দুনিয়া, আমাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং আমাকে শুরুতে বলেছিল উযু করে নাও, এবং সমস্ত আত্মীয় স্বজনের মাঝে, এবং সেখানে সেই কারণে তার সমস্ত আত্মীয় স্বজন বিদায় জানাতে এসেছিল, তারা কান্নাকাটি করেছে, সবই দেখেছে। সে বলেছে এরা আমাদের জগতের কেউ না, কিন্তু যেসব প্রসেস হচ্ছে, এই প্রসেসটা আমি আগে কখনো দেখিনি। একজন মারা যাবে, সে বলছে যে আমি কিছুক্ষণের মধ্যে চলে যাব। আমার কাছে একটাই প্রশ্ন, সেটা খুব অদ্ভুত লেগেছে আমার কাছে, যে খুলনা পর্যন্ত কেন নিয়ে গেল? এই ব্যাপারটা কিন্তু খুব অদ্ভুত। খুলনা যেতে হয়নি, তার আগে, হ্যাঁ, মানে এই পর্যন্ত কেন নিয়ে গেল? মানে রাসেল ভাই এই পর্যন্ত কেন গেল, এই কোয়েশ্চেন যদি সে আমাকে বলতে পারতো তাহলে সে বলতে পারবে না, কিন্তু খুব অদ্ভুত ব্যাপার। রাসেল ভাই খুলনা, আমি অনেক ঘটনা আছে রাসেল ভাই খুলনা রিলেটেড, এবং ওই দুনিয়াটা কি আসলে খুলনার সাথে জড়িত? না, সেই জন্য না, মনে হয় সেই জন্য না, মানে কোনো একটা ব্যাপার আছে, কোনো একটা লিঙ্ক আছে বা কোনো একটা ব্যাপার আছে ওইখানে, হয়তো মানে মনে হয় যে ওই এলাকায় হয়তো তার বিচরণ ছিল বা এরকম কিছু হতে পারে, আমরা জানি না।
যাচ্ছি হঠাৎ করে আমাকে ওই এরিয়া আগে বললো যে বামে টার্ন, হ্যাঁ সেটাই আমি বললাম যে হঠাৎ করে, এবং কাঁচা রাস্তা, রাস্তায় হঠাৎ বললো যে করে। এত কাঁচার এত ভাঙা রাস্তা, তোমার গাড়ি তো ঝাঁকানোর স্মুথলি কথা, যাচ্ছিল, খুব স্মুথ হয়ে গেছে। সেটাই। দেখি আমাদের লিসেনাররা কি বলছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আলিফ। এবং আমি সরাসরি আজকে আমাদের দ্বিতীয় যে অতিথি তার ঘটনায় চলে যাব। বলুন। তার আগে আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু বলে ফেলবেন। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি আরেকটু জোরে কাছ থেকে বলতে হবে। জি। মোহাম্মদ আহাদুল ইসলাম রাজু, হোম টাউন বরিশাল, ঢাকায় শ্যামলী থেকে এসেছি। জি আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। জি 1999 বা 2000, আমি 4 অথবা 5 পড়ি তখন। হুম তো এখন তো যুক্তিবাদী অনেক বয়স হয়েছে, তখন আমার বয়স কম ছিল, যুক্তিতে বিশ্বাস করতাম না, ভূত প্রেত প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এসব আমি বিশ্বাস করতাম তখন। একদিন আমি বাজার থেকে ফিরতেছিলাম হুম একা। তো আমি একটা জায়গা আছে আমাদের 3 মাথা, মানে 3টা রাস্তার যে হাব থাকে সেই জায়গাটা, ওখান থেকে ফেরার সময় আমি জাস্ট একটা বিড়ালকে আমার কাছ থেকে পাস করতে দেখলাম রাসেল ভাই। হুম তো তারপরে আমার আর কিছু, আমি বাসায় এসে ফিল করলাম আমার প্রচন্ড মাথা ব্যথা। তো আমি মাথায় পানি দিচ্ছিলাম, তো আমার মা এবং আমার এক কাজিন বড় ভাই রুবেল ভাই, সে ভেবেছিল যে আমি পড়ায় ফাঁকি দেওয়ার জন্য কোনো প্রকার ভান করতেছি। তো রুবেল ভাই আমাকে একটা চট দিল ঠিক ওই মোমেন্টে। তো আমি 10-12 বছর বয়স, অল্প ছোট মানুষ, তো আমি তাকে যে পরিমাণ চটটা তাকে ফেরত দিলাম, আমিও তাকে একটা ফেরত চট দিলাম। তো সে অবাক হয়েছে এই কারণে, আমি তার থেকে 10 বছরের ছোট, তার ছোট ভাই, তাকে চটটা দেওয়াটা অস্বাভাবিক ছিল, আর চরের জোর বা গতিটাও ছিল অস্বাভাবিক, যে এইভাবে ও দিতে পারে না বা দেওয়া সম্ভব না। তখন তারা ভাবলো যে সামথিং ইজ উইয়ার্ড ইজ গোয়িং অন। দেন সবাই একসাথে জড়ো হলো। আমি শুধু উল্টাপাল্টা কথা বলতে শুরু করলাম, আমি থাকবো না, আমি ওখান থেকে এসেছি, আমি ককাফ থেকে এসেছি, অমুক করেছি, আমি এখানে থাকবো না, আমাকে ছেড়ে দাও। এক পর্যায়ে আসলে ভাই আমি সোজা দৌড় দিই। তখন বলে রাখি একটু, এখন বর্ষাকাল ছিল, সোজা দৌড় দিয়ে আমি অনেক দূরে চলে যাই, 0.5 কিলোমিটার দূরে আমি প্রায় চলে যাই। সেখান থেকে আমাকে ধরে নিয়ে আসে। তো ঘটনাটা এভাবে চলতে থাকে। আমার কাকা এক ফকিরের সন্ধানে যান, যে তখনকার সময় গ্রাম্য অবস্থায় ফকির একটা মোস্ট আস্থাভাজন জায়গার নাম ছিল। তো আমি ফকিরের নামটা বলছি, ওনার নাম ছিল সুকারঞ্জন দত্ত। তো সেই ফকিরের কাছে আমার কাকা যায়। তো ফকির বলতেছে যে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি ওনাকে কি ভর করেছে, ওনাকে গোসল দিতে হবে। তো এটা ওই ভাষায় বলে নাওয়ান দেওয়া, আমাদের বিশাল লোকাল ভাষায় নাওয়ান দেওয়া বলে, যে ওকে নাওয়ান দিতে হবে। ভেরি গুড। তো এখানে একটু বিষয় আছে যে সে নাওয়ান দেওয়ার জন্য কিছু পিকুলিয়ার জিনিস চেয়েছিল, যেমন 7টা বদ্ধ ঘাটের পানি লাগবে, 7 জন বিধবা নারীর কাপড়ের কোনা লাগবে, 7টা 3 রাস্তার মুখের মাটি লাগবে, 7টা কবরের মাটি লাগবে, 7টা বটগাছের গোড়ার মাটি লাগবে, 7টা মন্দিরের মাটি লাগবে। এরকম একটা বড় লিস্ট ধরে সে আমার বাবাকে ধরিয়ে দিল, আমার বাবা সেটা অ্যারেঞ্জ করলো। আচ্ছা। তো পরের দিন রাত 12টায় আমার নাওয়ান দেওয়া হবে। তো জায়গাও সিলেক্ট করা হলো, আমাদের বাড়ির কাছে নদী, এবং শর্ত ছিল যে নাওয়ানটা 3 মুখেই দিতে হবে এবং রাত 12টায়। তো সেই ফকির, আমার বাবা এবং আমি, এক প্রকার ফকির এবং আমার বাবা আমাকে জোর করে নাওয়ান দিতে নিয়ে যাচ্ছে। তো এই তৎকালীন সময় আমার সেন্স ছিল না, ওই সময়ের ঘটনাটুকু আমার বাবার কাছ থেকে শোনা, যে যাওয়ার সময় খুব অস্বাভাবিক কিছু ফিল করতেছিলাম, যে জোরে বাতাস বইতেছে বা মানে আশেপাশে কিছু ভাঙতেছে, মানে কিছু দৌড়দৌড়ি করতেছে, এই টাইপের কিছু একটা হচ্ছিল। তো নাওয়ান দেওয়ার প্রসিডিউরটা আরেকটু ভয়াবহ ছিল, মানে ওখানে একটা গর্ত করে প্রথম, তো আমাকে উল্টো ভাবে, দ্যাট মিনস আমার পাটা উপরে থাকে, আমাকে উল্টো ভাবে 7টা চুগনি দেওয়া হয়। দ্যাট মিনস আমার অবস্থা খুব ভয়াবহ হয়ে যায় আসলে ভাই, মানে এবং আমাকে প্রচন্ড ভাবে আঘাত করা হচ্ছিল এবং বলছিল যে যাবি কিনা বা ছেড়ে যাবি কিনা। তো এভাবে করে দিল। তো 2-3 দিন পর জ্বর হয়ে আমি সুস্থ। তো ঘটনাটা আসলে এখানে শেষ হয়ে যেতে পারতো। তো প্রায় 8-10 বছর পরে আমি যখন ভার্সিটির বন্ধুতে আমাদের গ্রামের বাড়িতে আবার যাই, এখন শহরেই থাকে, যাওয়া হয় না।
তো আমি সেই শোকারঞ্জন দত্তের বাড়ির সামনে থেকে যাচ্ছিলাম, তো খোঁজ নিলাম যে সে খুব অসুস্থ। তো অসুস্থ খোঁজ নিয়ে কিউরিয়াসলি আমি তার বাড়িতে গেলাম, যে যেহেতু সেই লোকটা একসময় আমার উপকার করেছে, তো আমি তার কাছে গিয়ে বললাম, তাকে সবাই দাদু ডাকতো, মানে বয়স অনেক ছিল। কিন্তু রাসেল ভাই, একটা অস্বাভাবিক বিষয়, সে আমাকে দেখেই চিনে ফেললো যে কি রে, রাজু কেমন আছিস। সে আমাকে 9 বা 10 বছরে দেখেছে, পরবর্তী দেখাটা 10 থেকে 12 বছর পরে, তার 70+ এইজ, সে আমাকে চিনে ফেললো। একটু অবাক হলাম, হ্যাঁ ভালো আছি দাদা, আপনি ভালো আছেন? সে শুধু হ্যাঁ ভালো আছি এটুকু বলার পর যে আপনি অসুস্থ শুনলাম, বলে আমি অসুস্থ না, আমার মরার অসুখ হয়েছে। এটা কথাটা বলার পর সে আমাকে ডান হাত থেকে মানে একটা নির্দেশনা দিয়ে দিল, যে আমরা যেভাবে বলি যে ওদিকে যান। তো আমি ভাবলাম অসুস্থ মানুষ দেখতে, তো আমি তার দ্বিতীয় পক্ষের, তার প্রথম পক্ষের বউ মারা গিয়েছেন, তার দ্বিতীয় পক্ষের বউ জিজ্ঞেস করবো সমস্যা কি। তো সেই সমস্যাটা বলতেছিল যে আজকে থেকে 10-12 বছর আগে মানে একটা ছেলেকে নাওয়ান দিতে সে যাচ্ছিল। সে নাওয়ান দিতে যাচ্ছিল যখন, ওই ছেলেটাকে যে জায়গায় বসে ওই আত্মাটা ভর করেছিল, তার যাওয়ার জন্য ওই জায়গাটা থেকেই যেতে হয় ওই বাড়িতে। তো ওই জায়গাটা থেকে যখন সেই শোকারঞ্জন দত্ত যাচ্ছিল, ইয়াং বয়সী 3-4টা ছেলে, মানে একটু গুন্ডা টাইপ অ্যাটিচিউড নেওয়া, তাকে নিষেধ করছিল যে দাদু, তারাও বলেছিল যে দাদু আপনি যেখানে যাচ্ছেন সেখানে যাইয়েন না, এটা প্রবলেম আছে, এটা অন্য ইস্যু। তো সে তার তখন তান্ত্রিক ক্ষমতা বা যে কোনো ক্ষমতার বলে সে ওটার মানে নেই, তো সে গেছে। তারপরে ওদিন নাওয়ান টাওয়ান দিয়ে যখন সে রাত 4টার সময় ফিরে আসে, তাকে বেদম প্রহার করা হয়েছিল। তাকে মানে ভয় তো দেখিয়েছে, মানে 2-3 জন মিলে তাকে প্রচুর মারধর করে। ওরা বদজিন ছিল বা জিন ছিল যাই হোক, কিন্তু রাসেল ভাই সেই থেকেই শোকারঞ্জন দত্ত অসুস্থ, মানে সেই 12-10-11 বছর পর্যন্ত অসুস্থ, এবং তারপর থেকে সে কোনো প্রকার ফকিরের কাজ করতে পারেনি। তার কিছুদিন পরে আমি খবর পেলাম যে সে মারা গেছে, এবং খারাপ লাগার বিষয়টা এটাই ছিল যে আমার অপারেশনটাই তার লাইফের সর্বশেষ, এবং সেটাই সবচেয়ে খারাপ হয়ে গেছে। যাক, আমাদের আরো ঘটনা রয়েছে। এটা খুব ছোট ঘটনা রাসেল ভাই। আমি জানতাম যে আমাদের অনেক আগে শুনেছিলাম আর কি আমাদের এক খালার কাছে, যে ওই সে যেখানে থাকতো গ্রাম্য অঞ্চল, এবং সে মানুষকে দিত, আপনার ওই যে টোটকা দিত আর কি গ্রামে বসে, এবং এই টোটকাটা সে ভালোভাবে দিত না, মানে ওই যে নামাজ কালাম পড়ে যে দেয় মানুষ, একটু দোয়া দেয়, এটা না। সে দেখা যেত যে কাউকে মানে বিভিন্ন পন্থা বলে দিত, হ্যাঁ এটা করো, অমুক জায়গায় এটা ছিটায় আসো, অমুক জায়গায়, মানে এরকম করতো আর কি। এবং এই কারণে কিন্তু সেই মানুষটাকে সবাই ভয় পেত ওই জায়গায়। হ্যাঁ, আচ্ছা। তো সে থাকতো যেখানে, সে পাশেও কেউ থাকতো না আর কি। তো জিনিসটা হচ্ছে, বাসাটা ছিল তার একজন, তার কাছাকাছি যে নেইবার সবচেয়ে, তার বাসাটা আনলাকিলি হয়ে গেছিল যে তার মানে একদম মানে একটা বেড়ার পর একটু জায়গা, তারপরই বাসা। আচ্ছা। তো হয় কি, এবং সে অনেক ওই রাতের বেলা এটা সেটা করতো, গান গাইতো কিরকম সুরে, হ্যাঁ, এবং মানে অনেক উদ্ভট জিনিস করতো, যেটা নাকি মানুষের কাছে খুব ভালো না, এবং পাশের বাসায় যে থাকতো সেটাও লাইক করতো না আর কি। সে কষ্ট করে থাকতো, সেও গরিব মানুষ, তার থাকার জায়গা নেই, ওখানে থাকতে হবে। তো একদিন সে এরকম দেখে রাতের বেলা আপনার ওই করতেছে, ওই বাসার থেকে, পাশের বাসার থেকে খুব মানে বিলাপের মতো শব্দে সাউন্ড করতেছে, কানতেছে, হ্যাঁ, মানে খুব মানে রিডিকুলাস, মানে বিড়াল যেরকম আপনার রাতে গভীর রাত অনেক সময় কান্দে যেরকম হয় সেরকম। এখন গ্রামে কিন্তু এই 7টা-8টা যখন বাজে, মানে তখনকার সময় আমি যখন শুনছি তখন আমি ধরেন মানে আমার বয়স 12-13 বছর এরকম হবে। তো ইটস বিন লাইক লট অফ টাইম, লাইক মোর দেন এ ডিকেড। হ্যাঁ, তো সেই সময় আপনার এরকম মানে গ্রামে রাত হয়ে যেত। তো এরকম যখন শব্দ শুনতেছে পাশের বাসার সেই মানুষটা, সে আর ভয় যায় নাই, বুঝছেন। সে দেখতেছে কি করতেছে, আজকে এরকম গোঙা গোঙা কানতেছে কেন, এই সেই, আবার বলতেছে আয় আমাকে নিয়ে যা, কি বলতেছে এরকম কিছু। তো সে চুপ করে আছে। পরদিন সকালবেলা আপনার আসছে, ওই মানুষজন আসছে, সে বলতেছে, তাকে বলতেছে যে তোমার বাসার পাশের যে এই মহিলাটা ছিল, তাকে যে এখানে বাসায় পাওয়া যায় নাই, তাকে মনে হয় কে ছিঁড়ে খুঁড়ে ফেলছে। আচ্ছা। বলছে কোথায় ছিঁড়ে করে ফেলছে? আমি তো রাত্রেবেলা তার অনেক শব্দ শুনতে। বলছে তুমি যাও নাই কেন? বলে যে আমি যাই নাই, কারণ সে ভয় লাগে তারে দেখলে, আমি কখনো তার পথ মারাই না। বলছে তাকে তো ওখানে ওই যে বিলের কাছে পাওয়া গেছে। আচ্ছা। এরকম ছেঁড়া করা অবস্থায়, মনে হয় যে তাকে ছিঁড়ে ফেলছে কেউ, এরকম একটা বিচ্ছিরি অবস্থা।
আচ্ছা। তো সে শুনে মানে বেশ গায়ে কাটা লাগছে, যে এরকম আমি তার আওয়াজ শুনলাম আর কখন চিল্লো করলো। তো নেক্সট দিনও দ্য ফলোইং ডেতে সে এরকম সন্ধ্যার সময়, সন্ধ্যা হয়েছে, রাতের বেলা এরকম করেছে। সে যখন শুতে গেছে সে শুনতেছে আবার ওই পাশের থেকে ওরকম মানে ওরকম শব্দ আসতেছে, এবং রাত যত গভীর হচ্ছে এরকম শব্দ বাড়তেছে, কান্নাকাটি বা হুর করে একটা শব্দ এটা বাড়তেছে। এবং একটা সময় সে দেখে যে তার যে ঘরের যে দরজা, সে চুপচাপ শুয়েছিল রাসেল ভাই একটা চৌকির ভেতরে, সে দেখতেছে তার ঘরের দরজার ভেতরে মনে হইতেছে একটা মহিলার অবয়ব। হ্যাঁ, মহিলার অবয়ব। তো ঢুকে সে ওই আপনার ওর তার সামনে আসতেছে আর কি, এসে বলতেছে যে আমার অনেক যন্ত্রণা, আমারে বাঁচা এরকম বলতেছে। তো সে যে শুয়েছিল সে ভয় আপনার চিৎকার করে দোয়া পড়ে উঠছে, দোয়া পড়ে লাফতে উঠে গেছে, উঠে দেখতেছে যে আর কিছু নাই, আচ্ছা, শব্দটাও নেই। তো উনি আপনার ওখান থেকে কোনো মতে রাত পার করছে, পার করে পরের দিন ওখানকার যে মুরব্বী আছে তাদেরকে বলছে ডেকে যে এরকম আমি এরকম রাতে দেখলাম, ও তো নাকি মরে গেছে, ওকে কি করছে সেখানটা। তখন ওই মুরব্বী বলতেছে যে ওর সাথে কিছু ছিল খারাপ কিছু, তো এগুলো করতো এবং ওকে এসে জ্বালায়, সেগুলো এসেই তোমার এখানে জ্বালাইতেছে, তুমি তোমার বাসাটাকে বন্ধ করে দাও। তো তখন উনি গ্রামের হুজুর এনে ওনার বাসাটাকে বন্ধ করে দেয়। আর ওই যে নাকি থাকতো যে এগুলা করতো সেই মহিলার বাসাটা আপনার পরবর্তীতে ওই তার কোনো ওয়ারিশ না পেয়ে মনে হয় কেউ করে নেয় আর কি, ডিফারেন্ট ভাবে করে ফেলে। ওকে, সো এটা হচ্ছে স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ বাবু ভাই। দ্যাটস ইট। আমরা চলে যাব এখন ঘটনায়, এবং আমাদের যে নেক্সট আমাদের যে ফার্স্ট যে পার্টিসিপেন্ট আছেন অর্থাৎ গেস্ট আছেন, যিনি আমাদের এখন আরেকটা ঘটনা শোনাবেন। আমরা সেই ঘটনাটা শুনবো তার কাছে। আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো। আমার নাম তাওকির ইফরাদ, আমার হোম টাউন কুচিয়া। ওকে, চলে যায় আপনার ঘটনায়। চলে যায়। ঘটনাটা এটা ঘটেছে বেসিক্যালি আমার একটা ফ্রেন্ডের সঙ্গে। ওর সাথে ঘটেছে যখন ওর বয়স ছিল 4, 4.5 এরকম টাইমে। এখন ভাই এই টাইমে মানে বাচ্চাকালের এই ঘটনাগুলো কিন্তু আমাদের মনে থাকে না, তবে কিছু কিছু এরকম ইন্টেলেবল ঘটনা থেকে যায় যেগুলো কি মেমোরিতে সবসময় থেকে যায় আমাদের। তো এরকম একটা ঘটনা, ওর যখন বয়স ছিল 4 বছর, ওর আর কি ছোট ভাইয়ের বার্থ হওয়ার কথা ছিল, মানে ছোট ভাইয়ের বার্থ ছিল। তো ওর বাসার সবাই ছিল হসপিটালে, জাস্ট ও আর ওর নানু এই দুইজন ছিল বাসার মধ্যে। এখন ওর মানে ছোট ভাই হওয়ার 3 দিন আগে ওর বিহেভিয়ার অনেক চেঞ্জ হয়ে যায়। লাইক ও আগে ছিল সব থেকে বেশি এক্সাইটেড, এন্ড এই 3 দিনের মধ্যে ওর মধ্যে বিপুল পরিবর্তন হয়। লাইক ও অনেক অ্যাক্রিমোনিয়াস হয়ে যায়, সবার সঙ্গে রুড বিহেভ করতে থাকে, অনেক সেলফ সেন্টার্ড হয়ে যায়, নিজের সাথে নিজে কথা বলতে থাকে, লাইক ইমাজিনারি ফ্রেন্ডস হয়ে যায় ওর একটা। তো ওর ভাইয়ের যখন বার্থ হলো এন্ড বাসায় নিয়ে আসলো, একদিন ও আর কি একটা কিচেন থেকে চাকু নিয়ে ওর ভাইকে মারতে যায়। ঠিক সেই টাইমে ওর নানু নামাজ পড়ে উঠছিল, উনি আর কি এসে ওই চাকুটা তার হাত থেকে নিয়ে নেয়, এন্ড ইনশাল্লাহ কিছু হয়নি। তো যেটা ভাই এখান থেকে স্টার্টিং মেনলি প্রবলেমটা, ও যখন ঘুমাতো, ওর আব্বু, ওর ছোট ভাই, ওর আম্মু একসঙ্গে ঘুমাতো। তো ও রাতের বেলা মানে সিম্পলি ভাই রাতের বেলা ওর আব্বু আর কি ডাইনিং এর লাইটটা অফ করতো এবং গেটটা অফ করে দিত। কিন্তু ও মাঝরাতে হঠাৎ করে দেখতো যে মাঝরাত রাতে আর কি ও দেখতো যে লাইটটা অন এন্ড দরজাটা খুলে গেছে, এন্ড দরজার মধ্যে একজন একটা আননোন ফেনোমেনন আর কি মানে প্রবেশ করে, লাইক সুটেড বুটেড ম্যান। একজন সুটেড বুটেড একজন ম্যান প্রবেশ করে, এসে তার কাছে এসে দাঁড়ায় এন্ড কিছু একটা বিড়বিড় করে বলতে থাকে, বাট ও বুঝতে পারে না কি জিনিস। আচ্ছা, এরকম ঘটে থাকে। আর ও যেহেতু ছোট মানুষ, এই যে আননোন ফেনোমেনন এটার নাম দিয়েছিল ভালুটা মানুষ, ভালুটা নাম দিয়েছিল আর কি, ছোট মানুষ। ইন্টারেস্টিং। ওকে, তো এরকম আর কি ফ্রিকোয়েন্টলি ঘটতে থাকে, এন্ড ও হঠাৎ করে বলে ফেলে, ধরেন খেলছে, হঠাৎ করে বললো যে আব্বু ভালুটা আমাকে ভয় দেখাচ্ছে, ভালুটা মারছে, এরকম বলতে থাকে। কেউ বিলিভ করে না, বিকজ বাচ্চারা ইমাজিনারি ফ্রেন্ড থাকতেই পারে, এটা খুব একটা অস্বাভাবিক কিছু না। তো এরপরে ভাই যে ঘটনাটা হয়, ও মাঝরাতে ঘুম থেকে যখন জেগে যায়, হঠাৎ করে ও দেখে যে ওর উপর মানে ওর একটা ক্লোন ওর উপর আর কি শুয়ে আছে। আর ঠিক সেই টাইমে ভালোটা যেটা কি ওই সুটেড বুটেড ম্যান, সে আর কি আবার প্রবেশ করে ওই মানে ওর যে ক্লোন সেটার মাথাটা কেটে দেয়। এন্ড একদিন পসিবলি সেটা রোজার মাস ছিল, সবাই সেহরি করার জন্য উঠে যায়, এন্ড ওইরকম টাইমে ও ঘুম থেকে উঠে যায় এন্ড দেখে যে এদিকে ওর মতোই 7 জন এরকম, আর ওই ভালোটা যেটা আর কি সুটেড বুটেড ম্যান সেটা সে 7 জনের মাথা কেটে দেয়, এন্ড আস্তে আস্তে সব ডিসিপেট হয়ে যায়। আর তাছাড়া ভাই বাসার মধ্যে এমনি কিছু ঘটনা ঘটতে থাকে, লাইক ধরেন ফুলের টপ যেটা মানে ছাদের উপর, সেটা আজকে এক জায়গায়, কালকে দেখা গেল অন্য জায়গায়, আজকে রাইট সাইডে, কালকে লেফট সাইডে। এটা ভাইয়া চোর, যদি কোনো চোর আসে সে নিশ্চয়ই এরকম এদিক ওদিক করবে না, বা কোনো প্রাণী আসলে নিশ্চয়ই এভাবে স্যুট করে রাখবে না সবকিছু।
তো এরকম আর কি অনেক ছোটখাটো প্রবলেম হয়, লাইক ধরেন পিসি যে টেবিলে ছিল সেই টেবিল থেকে অন্য টেবিলে চলে যায়। এটা বেসিক্যালি ভাইয়া ঘটা খুব উইয়ার্ড আর কি বিষয়টা। তো এরপরে ভাই যে জিনিসটা মানে কন্ট্রাস্ট আসে সেটা হচ্ছে ওর বাবা আর কি একদিন কারে যাচ্ছিল, ওর বাবা ড্রাইভার ড্রাইভ করছিল, তখন ওর ড্রাইভার সে হঠাৎ করে গাড়ি অনেক বেশি স্পিড আপ করে, আচ্ছা অনেক স্পিড আপ করে, এন্ড ওর বাবা আর কি আস্ক করে ওকে যে কেন স্পিড আপ করলাম, মানে রিজন কি, ফাঁকা আছে। তো সে আর কি অনেক টাইপের এক্সকিউজ দেয়। তো বাবা বুঝতে পারে যে নো সামথিং ইজ রং এখানে, কারণ হঠাৎ করে এভাবে উত্তর দিচ্ছে না, একটা উত্তরও কনভিনিয়েন্ট ছিল না। দেন নামার পরে ওকে আস্ক করে ড্রাইভারকে যে বলো তুমি কেন এরকম হঠাৎ করে স্পিড আপ করলে গাড়ি মাঝ রাস্তা থেকে। তো সে বলে যে আসলে স্যার বিষয়টা কেমন ছিল, আমি যখন লুকিং গ্লাসের দিকে তাকাচ্ছিলাম দেখলাম নিচে পিছনে আর কি একজন সুটেড বুটেড ম্যান, ওরকম সুটেড, উনিও দেখছেন এটা? হ্যাঁ উনিও দেখছেন, ড্রাইভার এরকম সুটেড বুটেড ম্যান জাস্ট এখানে এক জায়গায় আছে লাইক পরের সেকেন্ডে সে অন্য জায়গাতে, এরকম আর কি গাড়ির ব্যাক সিটে এইদিকে ওদিকে ঘোরাফেরা করছিল। এন্ড ভাই এইটা তার জানার কোনো প্রশ্নই ওঠে না, তার জানার কথাই না, ইটস ইম্পসিবল ফর দ্য ড্রাইভার টু নো অ্যাবাউট দিস। তো এইটা জানার পর আর কি যে মানে যে আমার ফ্রেন্ডের বাবা সে আর কি বুঝতে পেরেছেন না তার ছেলে যে ঘটনাগুলো মানে তার ছেলের সঙ্গে যে ঘটনাগুলো হচ্ছে সেগুলো হয়তো বা অ্যাকচুয়াল, মানে সেটা জাস্ট ইমাজিনেশন না। সো দেন আফটার দ্যাট আমি লোকেশনটার নাম বলছি না, একটা জায়গাতে যাই একটা কবিরাজের কাছে, সে একটা সলিউশন দেয়। সলিউশন বলতে একটা নিম পাতা রস বা সামথিং লাইক দ্যাট একটা কিছু দেয়, আর এর ভিতর কিছু পরে ফু দেয়, ওইটা খাওয়ার পর আল্লাহর রহমতে উনি এখন মানে আমার ফ্রেন্ড এখন ঠিক আছে, যদিও তার সাথে কিছু কিছু ছোটখাটো ঘটনা ঘটে, বাট এই টাইপের ঘটনা আর ঘটে নেই। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব আবার আমাদের নতুন একজন অতিথি জয়েন করেছেন তার কাছে, এবং তো আপনারা ইচ্ছা করে লিখে পাঠাতে পারেন। এনিওয়েজ আমরা আবার যাবো আকাশ ভাইয়ের কাছে, এবং তার কাছ থেকে আমরা আরো একটা ঘটনা শুনতে চাইবো। শুনি আমরা একটা ঘটনা। আপনি বলছিলেন ইনফ্যাক্ট যে আপনি থাকেন আগারগা তালতলায়, রাইট? এক্স্যাক্টলি। এবং সেখানে আপনি আমাকে একটা কথা বলছিলেন যে প্যারানরমাল ঘটনা কি দেখেছেন, যদি দেখতে চান তাহলে আপনাকে আগারগা তালতলায় যদি দেখতে চান আমি আপনাকে নিয়ে যেতে পারি। প্যারানরমাল কত রকমের প্যারানরমাল আপনি দেখবেন। তো যেটা বলি সেটা হচ্ছে যে এই বাসাটাতে আগে আমরা থাকতাম, বছর 3 আগে আমরা এই বাড়িটাতে থাকতাম। বাড়িটার নাম না বলি, চেষ্টা না বলি, ওকে, নো প্রবলেম। তো থাকতাম মিনস আমি, আমার বাবা, আমার মা, আমার ফ্যামিলি, আমার ছোট ভাইয়ের ওয়াইফ, আমরা সবাই একসাথে থাকতাম। তো ছোট ভাইটার যখন একটু ফ্যামিলি বড় হয় তখন ওর আসলে ওই বাসাটাতে হচ্ছিল না, সো ও শিফট করে এখান থেকে। তো যখন শিফট করে ও যেই বেডরুমটা ইউজ করতো, তো আমি ওই বেডরুমটাতে একা শিফট করে যাই। ওকে, কারণ আমার একটু রাত জেগে বই পড়ার অভ্যাস আছে। আচ্ছা। আমার নিজের বাচ্চাগুলো যেহেতু ছোট, ওরা লাইট জ্বালিয়ে বই পড়লে পরে ওদের ঘুম হয়নি, তো আমি ওই রুমে চলে যাই। আচ্ছা, একদিন রাতের বেলা শুটিং ছিল, আমি একটু দেরি করে ফিরে একটা সামান নিয়ে শুয়ে পড়েছি। তো তখন কয়টা বাজে, 2টা 2:30টার মতো বাজে। হঠাৎ আমি ঘরের মধ্যে একটা স্মেল পাই। স্মেল কেমন, মানে মাংস পচা গন্ধ যেরকম হয়। এটা যে মাংস পচা গন্ধ, এটা মাংস পচা গন্ধ আমি যেটাকে আপনাকে বলছিলাম যে আমরা সবাইকে জানি, আমরা মানে মানুষ পচা গন্ধ, যেটা একদম এক্সাক্ট মানুষ পচা গন্ধ। মানুষ পচা গন্ধটা আমি প্রথম পেয়েছিলাম হচ্ছে 91-তে যে একটা টর্নেডো হয়েছিল না, বড় টর্নেডো। তখন আমি ওই বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের লিও ক্লাব করতাম, তো লিও ক্লাব থেকে আমরা রিলিফ নিয়ে গিয়েছিলাম। আচ্ছা, চিটং এর ওই উড়িচর ওই সব জায়গায়, ওই দুর্গত অঞ্চলে। তো ওইখানে মানে মানুষ পচা গন্ধটার এক্সপেরিয়েন্স আমার হয়েছে, সো আমি মানুষ পচা গন্ধটা চেনেন আপনি, ফাইন। একদম মানে ঘরটা ভরে গেল উইদিন 5 মিনিটস, যে আমার ঘরের মধ্যে আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমি উঠে বসলাম, ফুল স্পিডে ফ্যান চলছে, জানালার কাছে গেলাম। আমার ওই সময় ঘরের সেট আপটা এরকম ছিল যে আমার মাথার কাছে একটা জানালা আর আমার বাঁ পাশে একটা জানালা। আচ্ছা, তো গন্ধটা আসছে আমার মাথার কাছে জানালাটা থেকে। তো আমি জানালার পর্দা সরালাম, স্লাইড ওপেন। আমি জাস্ট মানে নাকটা বাড়াতে পারিনি, মনে হলো যে ঝাপটার মতো লাগলো নাকে গন্ধটা। এবং টু টেল ইউ ওয়ান থিং, আমি থাকি 5 তলাতে। যদি নিচে একটা কুকুর বা একটা বেড়াল বা কোনো কিছু যদি মারা যায়, ওটার গন্ধ নিচ তলা থেকে 5 তলা পর্যন্ত উঠতে উঠতে কিন্তু ফেড হয়ে যাবে, প্রকট থাকবে না, বিকট থাকবে না। বাট এটা মনে হচ্ছে যে একদম জাস্ট আমার সানশেডে ডেড বডিটা পড়ে আছে। আচ্ছা, I was scared. Definitely, Obviously. তো আমি লাইট বন্ধ করি নাই, আমি পর্দাটা জাস্ট টেনে আবার যে
যা করে আল্লাহ, শুয়ে পড়লাম। আচ্ছা বাট এরপরে কি হইলো, মানে ওই সবাই এই শব্দটার সাথে আমার মনে হয় কম বেশি সবাই ফ্যামিলিয়ার, যে কুকুর যখন হাড় চিবিয়ে খায়, কট্টর মোটর একটা শব্দ, তারপরে এই শব্দটা শুরু হলো, কট 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 করে, মানে একদম ভেঙে ভেঙে খাচ্ছে, খুব মজা করে খাচ্ছে। 10-15 মিনিট আমি তখন মোটামুটি স্টিফ হয়ে গেছি বিছানায়। স্বাভাবিক, স্বাভাবিক। আফটার দ্যাট কি হলো, অ্যাটাচড বাথ যেটা ওই রুমের সাথে, ওটার মধ্যে গোসল করা শুরু হলো। রীতিমতো একদম মগ থেকে পানি উঠাচ্ছে, আরামসে মারতেছে, একদম মানে শুধু গানটা গায় নাই আর কি, আরামসে মারতেছে, গোসল করতেছে। তো আমি উঠলাম, উঠে লাইট জ্বালালাম, লাইট জ্বালায় দরজা খুললাম, টাইলস ড্রাই, একটা ফোঁটা পানি নাই ফ্লোরে কোথাও, কিন্তু বালতির মাঝখানে মগটা ঘুরতেছে। আচ্ছা, মানে আপনি যখন ঢুকলেন তখন হ্যাঁ। বাথরুমটা একদম পুরোপুরি একদম ড্রাই, শুকনো, একদম ড্রাই, কিন্তু- এত মগ, 10-15 মগ পানি পড়েছে। সেই শব্দটা আপনি পেয়েছেন হ্যাঁ, বাইরে আমি থেকে? পেয়েছি, বাট ফ্লোরটা তো ভেজা থাকবে, ডেফিনেটলি সেটাই। ফ্লোরটা ড্রাই, বাট গামলার মধ্যে বালতির ভিতরে, যেখানে আমরা অনেক সময় তো মিরপুর অঞ্চলটাতে পানি ক্রাইসিস হয়, আমরা একটু পানি ধরে রাখি, তো বালতিটার মাঝখানে মগটা ঘুরতেছে, নো ওয়ান ইজ দেয়ার। আমি আবার দরজা বন্ধ করে এসে শুইলাম, 5 মিনিট আবার শুরু হয়েছে, আচ্ছা, আবার সে গোসল করতেছে, মানে আমি ডিস্টার্ব করছি তো, ভালো লাগেনি, আবার শুরু করছে গোসল করা। আমি এবার আর উঠলাম না, একেবারেই উঠলাম না। আমি বাদিকে আমার যে জানলাটা, ওইটার দিকে তাকিয়ে আছি যে এটা কি হচ্ছে। আমি ওই রুমটাতে একা ঘুমাই। ডিয়ার লিসেনার, আজকের এই পর্বগুলো মানে আজ রাসেল ভাইয়ের যে শো গুলো আজকে, এগুলো অত্যন্ত ভয়ঙ্কর হতে যাচ্ছে। কেননা আজকের এই শোতে যারা যারা এসেছে, অর্থাৎ ভয়েস আর্টিস্ট যারা এসেছে, তারা প্রত্যেকেই তাদের জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করবেন। আর যেগুলো বাস্তব ঘটনা, সেগুলো আসলে শোনার মতো ঘটনা, আর ভালো লাগে অডিয়েন্সের। তাই আমি সেই সব ঘটনাগুলোই কালেক্ট করে, মানে আর রাসেল ভাইয়ের শোতে এই ভৌতিক আর্টিস্টরা এসে বলে গিয়েছে, তাদের মধ্যে সবচেয়ে বাছাই করে ভয়ঙ্কর ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা সবাই ধৈর্য সহকারে ঘটনাগুলো শুনবেন, এবং এই ঘটনাগুলো একদম বাস্তব ঘটনা। তো চলুন আমরা সরাসরি সেই ঘটনাগুলো শুনে নেই। আজকে 3-4টি ঘটনার পরে আজ আসলে নিজে একটি ইমেইল বলবে। তো ধৈর্য সহকারে আমরা ভিডিওতে একটি লাইক দিয়ে ঘটনাগুলো শুনতে থাকি। আমি লাইট জ্বালায় পড়তে পড়তে লাইট অফ করে ঘুমানোর জন্য শুয়ে পড়ছিলাম। জাস্ট কিছুক্ষণ পরে তাকায় আছি, হঠাৎ জানালার পাশ দিয়ে, এটা না ব্ল্যাক, না অ্যাশ, না হোয়াইট, না গ্রে, কিছু একটা জিনিস এরকম ফ্লোট করে ভেসে 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 চলে গেল। আচ্ছা, মানে ফ্রম মাই লেফট টু মাই রাইট, জানালার বাদিক থেকে ডান দিকে চলে গেল। তখন আমি জানতে পারছি যে ফিগার যেহেতু আমি দেখছি, এটা চোরও হইতে পারে, ডেফিনেটলি চোরও হইতে পারে। হতেই পারে। কিন্তু রাসেল, আমি আপনাকে একটা কথা বলি, আমাদের দুইটা বিল্ডিং এর মাঝখানে যে গ্যাপ, 16 ইঞ্চিও না। আচ্ছা, ওই গ্যাপের ভিতর দিয়ে ওই রকম স্মুথলি কারো পক্ষে যাওয়া ইম্পসিবল, মানুষ যেতে পারবে না, ইম্পসিবল। এবার আমি কি ওই বাড়িটা সম্পর্কে একটু বলতে পারবো? ডেফিনেটলি। এই বাড়িটাতে যখন আমরা উঠবো, স্বাভাবিক আমরা যখন বাড়ি খুঁজি, তখন আশেপাশের লোকজনের কাছে জিজ্ঞেস করি বাড়িওয়ালা কেমন, পানি টানি পাওয়া যায় কিনা, গ্যাসের ব্যাপার বলি কিরকম। তো সবাই বলতো যে এভরিথিং ইজ অল রাইট, এই বাড়িটাতে ভাই উঠছি না। আচ্ছা, এটা হচ্ছে ওই এলাকার সবাই বলতো। হ্যাঁ, একটু ভাই ঝামেলা আছে। আচ্ছা, এখন জিজ্ঞেস করি ভাই কি ঝামেলা আছে, তুই বাড়িওয়ালা খারাপ ব্যবহার করে? ওখানে বাড়িওয়ালা তো দেশেই থাকে না, আচ্ছা, উনি মিডলিস্টে থাকে। আচ্ছা, তাহলে বাড়িওয়ালি যে খালাম্মা, উনি কি খারাপ ব্যবহার করে? না না, উনিও খারাপ, উনিও তো উনি থাকে। আচ্ছা, তাহলে প্রবলেমটা কি? না ভাই, এটা তো বুঝছেন না ভাই, ঝামেলা আছে। কেউই না বলতে চায় না। যেমন সঙ্গত কারণে আমি আপনাকে বাড়িটার নাম এবং ঠিকানাটা বলছি না, একদমই বলবেন না সেটা। হ্যাঁ, আমি বলবো না। হ্যাঁ, তো আমাকে আরো আমার দুজন বন্ধু ওয়েল উইশার মানা করলো যে এই বাসাটা উঠছো না, বাট আমার বাড়িটা দেখে এত পছন্দ হলো যে আমি বাড়িটাতে উঠলাম। এবং এই ঘটনাগুলি তারপর ঘটা শুরু হলো। আমার লাইফের একটা ভয়াবহ ইনসিডেন্ট হয়ে গেছে, যেটা এত বেশি পার্সোনাল আমি বলতে যাচ্ছি না, আপনাকে আমি বলেছি। আই নো। এই বাসার দোতলাতে পর পর
6টা সুইসাইড হয়েছে। পরপর 6টা সুইসাইড। পরপর 6টা সুইসাইড হয়েছে, একই রুমে, একই তালাতে, একই ফ্ল্যাটে। আচ্ছা, মানে এইটা কিন্তু খুব মানে অস্বাভাবিক, মানে মানে অস্বাভাবিকের চূড়ান্ত। না না, ধরেন একটা ভাড়াটিয়া নেমে গেল, আরেকজন আসলো, তার ইনসিডেন্ট হলো, ক্যামেরাতে। একজন ভাড়াটিয়া চলে গিয়েছে, 2-3 মাস পরে আরেকজন এসেছে, ওনার একজন গেছে, উনি চলে গেছে, আরেকজন আসছে, তার একজন গেছে, এরকম করে টোটাল 6টা, এবং সব সুইসাইড। সব সুইসাইড কেস। এবং কোন সুইসাইডই রক কেটে না, ঘুমের ওষুধ খেয়ে না, হ্যাং করে। আচ্ছা, ফাঁসি নিয়ে। হ্যাঁ, এবং আরেকটা মজার ঘটনা হচ্ছে কেউ ছেলে না, সবাই মহিলা, সব মেয়ে। আচ্ছা, এটা একটা মানে অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, অদ্ভুত বললাম না আপনারে, অদ্ভুতের আপনি কি শুনছেন, আসেন না অদ্ভুত বলি আপনারে। ওই বাসাটার আশেপাশে যে বাড়িগুলি আছে, আমরা বন্ধুরা প্ল্যান করে ঠিক ওই বাড়িটা দেখা যায়, তার অপোজিট ফ্ল্যাটে রাতের বেলায় আড্ডা বসছি যে কি ঘটে দেখবো। হুম, রাত 1টা-1:30, টেবিলের উপরে, ধরেন ওই বাড়িতে মানুষ আছে তখন, হুম, টেবিলের উপরে প্লেট গ্লাস রাখা থাকে না, হুম, উপরের দিকে উঠে যায়, ফ্লোট করে, জগ উঠে যায়, চামচ উঠে যায়, প্লেট উঠে যায়, এই রুম থেকে ওই রুমে যায়, ঘুরে আবার আসে। উড ইউ বিলিভ এটা? মানে হ্যাঁ, হ্যাঁ, ভাই, মানে নির্ঘাত তো মনে করবে আমি আকাশে গাঁজা খেয়ে তারপরে আপনাকে আমি এই গল্পগুলো বলছি। মানে এটা হচ্ছে যারা এক্সপেরিয়েন্স করে নাই বা যারা মানে দেখে নাই তাদের আপনি- কাছে। আমি তো চশমা পরি, আমি চশমা খুলে 2 চোখ দোলে আবার চশমা পরে তারপরে দেখেছি যে যা দেখছি এটা কি সত্যি। ইয়েস, এটা সত্যি। একটা প্লেট এখান থেকে বেরোয় ওদিকে চলে গেল, ওই প্লেটটা আবার সেই করে ঘুরে এসে টেবিলের উপর ল্যান্ড করলো, একদম পার্কিং জোনে পার্কিং করলো, কোনো প্রবলেম নাই। এটা কি? তারপরে আসল ঘটনা এসে, এত কিছু ঘটনা শ্রদ্ধেয় ল্যান্ডলর্ড সাহেব যখন আর নিজে সহ্য করতে পারলেন না, তখন উনি ওনার 3তলা ফ্ল্যাটটাকে তালাবদ্ধ করে হুম, উনি ওনার ফ্ল্যাট চলে গেলেন, উনি নিজেই এখন বের করতে পারেন। আচ্ছা, মানে যে যার দায়িত্বে ছিল এই না বাড়িটা, না না না, যিনি বাড়ির মালিক কিন্তু বাইরে থাকতেন। তিনি বাড়ির বাইরে থাকতেন, কিন্তু উনি চলে এসছেন। আচ্ছা, উনি মিডল ইস্টের কোন একটা জায়গাতে ছিলেন, উনি রিটায়ার করে উনি ওনার ওয়াইফ ওনার দুজনই চলে এসছেন। চলে এসে ওনারা এখানেই থাকবেন। হুম, মানে 3 তলাতে ওনাদের এক একটা ফ্লোরে 3টা করে ইউনিট, ওনারা 3 তলার 2টো ইউনিট নিয়ে থাকতেন। হুম, তো ওনারা নিজেরাই থাকতে না পেরে পুরো সুইট লক করে ওনারা ওনাদের মেয়ের ফ্ল্যাটে চলে গেছেন। তার মানে এখন যেটা ঘটনা সেটা হচ্ছে যে ওই 3তলার ফ্ল্যাটটা পুরোপুরি বন্ধ। ভাড়াটিয়া আসে 1 মাস, 1.5 মাস, 15 দিন, 2 মাসের বেশি ওই বাড়িতে থাকে না। এবং যেটা বলছেন যে ওইটা কি এখনো তার মানে ওইভাবে পরিত্যক্ত অবস্থাতেই আছে, ওই ফ্ল্যাটে এখন আর কেউ ওই থাকে না? দোতলাতে তো কেউ থাকেই না, আচ্ছা, দোতলাতে তো কেউ থাকেই না। 3 তলা ভদ্রলোক চলে গেছে, যারা আসে হুম, তারা 2 মাস, 2.5 মাস, 3 মাস, 1 মাস, 15 দিন চলে যায়। আর আমাদের ওই অঞ্চলটার আরেকটা বদনাম আছে, সেটা হচ্ছে যে 71-এ লিবারেশন ওয়ারের সময় পাক আর্মি অনেক মানুষ মেরেছে না, যে মানুষগুলোকে খুঁজে পাওয়া যায়নি, হুম, এত ডেড বডি খুঁজে পাওয়া যায়নি। আপনি যদি কখনো ওই অঞ্চলটাতে যান, তালতলা বাস স্ট্যান্ড থেকে শুরু করে মিরপুর 10 নম্বর গোলচক্কর পর্যন্ত ওয়ান্স আপন এ টাইম ইট ওয়াজ এ সোয়াম্প। আচ্ছা, এটা একটা ডোবা ছিল, একদমই ডোবা। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ওই তালের ডোঙ্গায় করে গুলতি দিয়ে বক মারতাম। আচ্ছা, ফ্রম 1986 এই এরশাদ সাহেবের সময় ওখানে মাটি ফেলে এই রোকেয়া সরণি রাস্তাটা তৈরি হয়। আচ্ছা, তার আগে এটা একটা সোয়াম্প ছিল। আচ্ছা, তো মানে ধারণা করা হয় যে এখানে পাক আর্মি ট্রাকে করে নিয়ে বহু ডেড বডি ওখানে ডাম্প করেছে। ওকে, এমন অনেক মুরব্বী আছে যারা সকালবেলা ফজর নামাজের সময় মসজিদে যায়, তাদের অনেকের এক্সপেরিয়েন্স আছে যে মাথা ছাড়া মানুষ তারা দেখেছে দল বেঁধে হেঁটে 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 যাচ্ছে, রক্ত পড়তেছে, তারা একটা নির্দিষ্ট জায়গায় যে সেট করে নাই হয়ে যায়, আচ্ছা, তাদেরকে আর দেখা যায় না। ওকে, ওই অঞ্চলটা হচ্ছে এরকম একটা অঞ্চল। স্পুকি কোনো কিছু দেখতে হলে ওয়েলকাম টু তালতলা, দাওয়াত থাকলো। ওকে, প্লিজ রাজা ভাই। জি ভাই, আসলে স্টোরিটা শুরু করার আগে আমার কয়েকজন শুনছে অ্যাকচুয়ালি, জাস্ট হাই বলতে যাচ্ছে। রিপন ভাই যদি শুনতে থাকো, হ্যালো।
আর আরো কয়েকজন যারা যারা শুনতেছে সবাইকে হ্যালো এন্ড থ্যাংক ইউ ওয়ান্স এগেন। বেসিক্যালি ভাই এইবার স্টোরিটা একটু নর্মালি আর কি বলতে গেলে অনেকেরই সাথে হয়তো হতে পারে, বাট আমার সাথে কখনো হয় না এরকম। বেসিক্যালি হয় কি, আমাদের মেলবোর্নে, এটা মেলবোর্নের স্টোরি, আমি যে রুমে থাকি ওই রুমের বাইরে হচ্ছে মেইন দরজা। অনেক সময় করে কি, আমাদের পাশে বাসা যে তারা খুবই মানে কি বলবো, খুব অ্যানোয়িং সত্যি কথা বলতে গেলে, লেজার লাইট মারে অনেক এরকম হাবিজাবি করে। এনিওয়ে, তো পরে একদিন যেটা হইলো, বেসিক্যালি আমি এরকম শুয়ে আছি নর্মাল, আমি ঘুম আসতেছে না বুঝছেন, তো অনেক রাত হয়ে গেছে, 2টা-3টা এরকম টাইম, যেটা সবসময় সবারই যেটা হয়। এরকম 2টা-3টার দিকে আমি ঘুম আসছে না, তো চোখটা খুলে দেখলাম যে বিছনার সামনে, মানে আমার জাস্ট বেডের সামনে দরজা, ঠিক তার মাঝখানে আমি দাঁড়ায় আছে একটা, জাস্ট আমার হাইটের হবে বা আমার থেকে একটু শর্ট হবে এরকম একজনের দাঁড়িয়ে আছে। তো আমি ভাবছি হয়তো আমার হাউসমেট এসেছে, পাশের ঘরে যে থাকে সে আসছে, কিন্তু সে ওইখানেই দাঁড়িয়ে আছে এবং অন্ধকার ছিল, তো আমি বুঝতে পারি নাই। তো প্রথমে ভাবছি যে আমার পাশের বাসার যারা থাকে তারা নিশ্চয়ই কোনো কিছু করতেছে, বাট দেখে মনে হইলো না। তো পরে আমি যখন উঠে তার কাছে গেছি, ও নাই। আর এখানে একটা ব্যাপার হচ্ছে, আমি যখনই ধরেন ঘুমাতে যাই, আমি সবসময় আমার হাতে রিং পরি। এরা মানে ইন আদার ওয়ার্ডস এগুলির মধ্যে আমার মুরব্বীরা আমাকে দোয়া টোয়া পরে দিয়েছে, এগুলি প্রোটেক্ট করার জন্য আর কি। তো যখন আমি উঠে গেছি জিনিসটার কাছে, জিনিসটা দেখলাম হঠাৎ নাই। তো আমি একটু অবাক হলাম, আমি ঘুরে আবার বিছনার দিকে যখন তাকাইছি, তখন দেখেছি আমার বিছনার পিছনে দাঁড়িয়ে আছে এবং আমার বিছনাটা ওয়ালের সাথে একদম লাগা। ও ওইটার মাঝখানে সে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে একটা কে জানি দাঁড়ায় আছে। তো আমি প্রথমে ভাবছি ঘুমের ঘরে ছিলাম হয়তো, তাই হচ্ছে আমার হাউসমেট আমার সাথে মানে মজা করতেছে। ওকে, এরপর আমি যখন ওইখানে যাই, সে আবার ওইখানে নেই, সে তখন আবার আমার বিছনার পাশে। তো কিছুক্ষণ এরকম করার পর আমি বললাম যে হয়তো কেউ মজা করছে, আমি ঘুমাতে যাই। আমি যখন বিছনায় গেছি, সে আমার ঠিক বিছনার সামনে এবং ঠিক আমার বিছনার নিচে ঢুকে গেল, এমন একটা ভাব মনে হলো। তা আমি একটু অবাক হচ্ছি, বিছনার নিচে থেকে তো মানে বিছনা আর আমার বিছনা ওয়ালের সাথে লাগানো, সো কই যাবে সে? আমি নিচে ঢুকি, মানে নিচে আবার তাকাতে গেছি, তখন মনে হলো সে আমার বিছনায় বসে আছে। সে তার চেহারা দেখাচ্ছে না আমাকে, সে একটা গ্রে মানে অ্যাশ রঙের, ছাই রঙের একটা মনে হয় কাপড় পরা ছিল না, তার চেহারা দেখতে পাচ্ছি, কিছুই দেখতে পাচ্ছি, সে খালি আমাকে মানে রুমের মধ্যে ঘুরাচ্ছে। একটা পর্যায়ে কি হলো, সে আর নাই। বাট মজার ব্যাপারটা হলো, যখন আমি মানে সুরা টুরা পরে জিনিসটাকে তাড়ানোর চেষ্টা করতেছি, আমার হাতে রিংগুলি নেই এবং আপনি নিজে খুলেন না? না না না, এবং আমার গলায় একটা লকেট পরি, সে লকেট নেই, লকেটের মধ্যে সুরা টুরা লেখা, ওইটাও নাই। আচ্ছা, এবং সবচেয়ে মজার জিনিস, আমি ওটা খুঁজেই পাই নাই সেদিন রাত্রে, পুরা রুম খুঁজছি, খুঁজে পাই নাই। পরের দিন আমাদের বাসার বাগান আছে, বাগানে দেখি এক গাছের মধ্যে, আমি খুব মনটা খারাপ, আমি জাস্ট বাগান দিয়ে হাঁটতেছি কাপড় উঠাতে, এখানে শেড আছে, ওইখানে কাপড় শুকাইতে দিই, কাপড় যখন শুকাইতে দিই, হঠাৎ মনে হলো যে আমার রিং এর মধ্যে আলো লেগে চোখে রিফ্লেক্ট করছে, ঘুরে তাকায় দেখি আমার গাছের উপর রিংটা আর লকেটটা ঝুলতেছে। কিন্তু এটা এখানে আসার কথাই না, এখানে আমি হাতে পরে আর কি ঘুমাই, সেটা এখানে কিভাবে আসবে করে আর কি রিংগুলি। রাতে তো আপনি এরকমও হয়নি যে বাসা থেকে বেরিয়েছেন বা? না, আমি রুমের মধ্যেই ছিলাম এবং মানে কি বলবো আর কি, এই ব্যাপারটার কোনো ব্যাখ্যা নাই। তারপর দ্যাট ওয়াজ ওয়ান রাইট, তোমার ওই স্টোরিটা আমাকে বলেছে যে প্রথম বলছিলে তোমার রুমের মধ্যে দ্যাট ফিগার ইউ স। ও আচ্ছা, এইটা আমার ইন্টারেস্টিং, এইটা আমার ঢাকার স্টোরি আর কি, এটা এবারই এসে হয়েছে। ও জীবন ভাই মনে করে। আচ্ছা, এইবার আমার রুমে আপনাদের ওয়ালে যে আমরা সূরা টাঙাই না, আমার রুমে সূরা ইয়াসিনটা টাঙানো আছে, যেহেতু আমার সাথে এরকম প্রায় হয় অনেক সময়, তো আমি সূরা ইয়াসিনটা টাঙায় রাখছি। এবং সূরা ইয়াসিনটা মানে একটা ফ্রেমের মধ্যে, ফ্রেমের 4 কোণায় 4টা হাতুড়ি দিয়ে বেঁধে একদম ওয়ালের সাথে ফিক্সড, ওকে, এবং সোজা করে লাগানো হচ্ছে। আমি এরকম রাত্রেবেলা, আমি মনে হয় গত বছর আপনাকে একটা স্টোরি বলেছিলাম যে আমি আমার রুমে একটা ছোট্ট মেয়েকে দেখেছিলাম, মনে আছে আমার। আমি আপনি যখন এই ঘটনাটা বলছিলেন, ইনফ্যাক্ট তখন আমার মনে হচ্ছিল। আচ্ছা, এবং বিশ্বাস করবেন আমি এবার আসছি না, এবারও এরকম একটা কাহিনী ঘটেছে। আমি এরকম রাত্রেবেলা একটা ঘুম থেকে উঠছি, এবার বাথরুমে যাব, ঘুম থেকে উঠে বাথরুম থেকে এসে বিছনায় জাস্ট বসছি, দেখি ওই মেয়েটা আমার রুমে ঘোরাঘুরি করতেছে। ঘুরে ঘুরে গেল, দেখি আমার দরজার ভিতর দিয়ে সে চলে গেল। আচ্ছা, ভালো কথা, আমি এবং আমার দরজাটা খোলা ছিল, তো দরজা থেকে বেরোয় আমার ড্রয়িং রুমের দিকে গেছে। আমি ড্রয়িং রুমে তাকে ঘুরতে 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 হতে সে নাই, উধাও।
এতটুকুই, আমি যখন রুমে আসছি আমার সূরা ইয়াসিনের যে ফ্রেমটা বাঁকানো, মানে পুরো বেঁকে গেছে ফ্রেমটা, যেখানে সেটা চারদিক দিয়ে হাতুড়ি দিয়ে মানে লাগানো ছিল সেটা পুরো বেঁকে গেছে। এটা তো কেউ বাসায় কেউ করবেই না। এটা ভাই রাত 4:30 না 5টার কাহিনী, ভোর। এটাও খুবই অদ্ভুত একটা ব্যাপার। Anyways, আপনি আপনার এয়ারটেল নাম্বার থেকে আমাদের SMS করুন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা আমাদেরকে ইমেইল করতে চান তাদেরকে ইমেইল অ্যাড্রেসটি বলে দিচ্ছি, bhoothfm@radiofurti.fm, which is BHOOTFM@radiofurti.fm। এটাতে আপনারা ইমেল করতে পারেন, অবশ্যই নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। সেই সাথে আপনি একটু জানিয়ে দেবেন প্লিজ যে আপনি কি চান, আপনি কি এখানে স্টোরিটা আপনি এখানে নিজে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আমরা আপনার স্টোরিটা পড়ে শোনাই। আমাদের আরো একজন গেস্ট রয়েছেন, আমরা তার কাছে একটু যাব, আকাশ। তারা একটা ছোট্ট ব্রেক নিয়ে আসবো, নাকি ঘটনা শুনবো? ঘটনাটা শুনে ফেলি। ওকে, হ্যালো লিসনার্স, আমি আকাশ শান্তিনগর থেকে এসেছি। শুরুতেই এখানে সবাইকে একটু ধন্যবাদ দিতে চাই। আর অর্থি আর শর্মি যদি আমাকে শুনতে পারে তাহলে তাদেরকে আমি ভূত স্ট্রিমের এবং রেডিও ফুর্তির ভূত FM থেকে আমি তাদের শুভেচ্ছা জানাচ্ছি। ফার্স্ট যে ঘটনাটা হচ্ছে, আমার এক কাজিন, আমার বোন হয়, তো তার 31+ এজ, সে আনম্যারিড। তো আজ থেকে 10 বছর আগে থেকে তার ঘটনাটা শুরু হয়। ফার্স্ট দিন যেটা হয়, সেদিন মাগরিবের নামাজের পর সে বারান্দায় গিয়েছিল হাত মুখ ধোয়ার পরে, উজু করার পরে। বারান্দায় যাওয়ার পর সে হঠাৎ করে ভয়ঙ্কর একটা চিৎকার দেয়। সেই চিৎকারে আশেপাশের সবাই ছুটে আসে। তো সে চিৎকার দিয়ে বাসার ভিতরে চলে আসে। আব্বু আমার কাছে চলে আসে, বলে যে সে খুব ভয় পাচ্ছে, তার চোখ টোক একদম লাল টকটকে হয়ে যায়। আর তারপর থেকে বাসায় যেই আসে তাকে দেখি ভয় পায়। সেদিন এই ঘটনাটা ঘটার পরে আমি মসজিদ থেকে ফেরার পথে তাদের বাসা হয়ে যখন আসি, তাদের বাসায় যাওয়ার পর দেখি যে আমাকে দেখে পর্যন্ত সে ভয় পাচ্ছে। তাদের মনে হচ্ছে যে আমাদেরকে না, আমাদের বদলে সে কোনো ভূতকে দেখছে। তারপরে সেদিন আমরা আমাদের এলাকার যারা আমরা পরিচিত ছিলাম, আত্মীয় স্বজন ছিলাম, তারা এলাকায় এটা নিয়ে কনসাল্ট করি। একজন হুজুরকে আনা হয় স্থানীয়। সে বিভিন্ন তদবির, তাবিজ, তারপরে বাসা বন্ধ অনেক কিছু করার পরে তারপরে জানতে পারি আমরা যে তার ফুফাতো ভাই, ছেলেটার নাম মামুন, সে কুফরি কালাম করে এবং জিন চালা দেয়, হুজুরের ভাষায় যেটা বলে। তো এটা করার পরে মানে সেই মামুন যে ছেলেটা, তার মূল টার্গেটটা আমরা জানতে পারি যে সে ওই বোনকে পছন্দ করে, সে তাকে বিয়ে করতে চায়। বাট তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এবং ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডের কারণে সে জানে যে তার সাথে ওই আপুর বিয়ে কখনোই সম্ভব না। সো সে তার বিয়ে বন্ধ করে দিয়েছে এবং তার পড়াশোনার ক্ষতি হয় যাতে সেটা ব্যবস্থা করে দিয়েছে। ওকে, তো সেটার পরে আমরা প্রমাণ পাই কিভাবে, আপু যখন অনার্স পরীক্ষা দেয় ইকোনমিক্স থেকে, অনার্স পরীক্ষাটা কোন রকম উনি পার করতে পারে। বাট যখন উনি মাস্টার্স পরীক্ষা দেয়, আনফরচুনেটলি ওনাকে 3বার মাস্টার্স পরীক্ষা অ্যাটেন্ড করতে হয়। কিন্তু প্রত্যেকবার যেটা হয়, পরীক্ষার হলে যাওয়ার পর 10-15 মিনিট পর থেকে তার মাথা ব্যথা শুরু হয় এবং তার কাছে মনে হয় সে পরীক্ষা দিতে পারবে না। সে 15 মিনিট পরে খাতা জমা দিয়ে বের হয়ে চলে আসে এবং রেজাল্ট দেওয়ার পরে যে আমরা দেখতে পাই প্রত্যেকটা সাবজেক্টে 3, 4, 5 এরকম নাম্বার পায় সে। বাট আমরা যতটুকু জানি, আমাদের পুরো ফ্যামিলি জানে যে আমাদের সব কাজিনদের মধ্যে উনি হচ্ছে সবচেয়ে ব্রিলিয়ান্ট একজন। ওকে, সে যে 3, 4, 5 পাওয়ার মতো স্টুডেন্ট না, এটা সবাই বলতে পারে একদম ড্যাম শিওর। সো এই অবস্থায় এখন তিনি যাচ্ছেন এবং এখান থেকে কোনো সমাধানের পথ আপনারা পাচ্ছেন না। সো আমি বলবো যে এই ধরনের যারা কুফরি কালাম বা এই ধরনের জিনিস করেন, মানে এই জিনিসটা আসলে মানুষের জন্য যারা সাফারার, যাদের সাফার করতে হয়, তারা মানে তাদের অবস্থা, তাদের পরিণতি অনেক খারাপ হয়ে যায় এবং যারা করেন তারা হয়তো বোঝেন না যে কি হয়। এনিওয়েজ, আমাদের কাছে অনেক এসএমএস রয়েছে। ওকে, তাহলে আমরা গেস্টদের কাছে চলে যাই। সো আমার সাথে প্রথম জয়েন করছেন গেস্ট ফারহান। আপনার ঘটনাটা তো দেশের বাইরের একটা ঘটনা, রাইট? আমার ঘটনাটা দেশের বাইরের। অলরাইট, তো আমরা ঘটনায় চলে যাই সরাসরি। এবং যারা এসএমএস করছেন তাদেরকে একটু বলি যে যারা এসএমএস করতে চান তারা শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে।
খুব ঝটপট বলে দেয় যে মায়া খুলনা থেকে আমাকে এসএমএস করেছেন, অনেক অনেক ভালো লাগে শোটা, এটা বলেছেন। পিএসপি বলেছেন আপনার সাথে আচ্ছা রিফাত নামের একজন আছে নিশ্চয়ই, আমি ঠিক জানি না রিফাত নামের কেউ কি আছেন আপনাদের মধ্যে, এই মুহূর্তে হয়নি। এছাড়াও জান্নাত, তিনি ভূত এফএম এনজয় করছেন, আমাকে নাসিফ এসএমএস করেছেন, সুমন এসএমএস করেছেন ফ্রম আচ্ছা কোন জায়গাটা বুঝতে পারলাম না নামটা, পিঙ্কি অ্যান্ড রাকা আমাকে এসএমএস করেছেন বরিশাল থেকে, এছাড়াও আমাকে শিরিন এসএমএস করেছেন ময়মনসিংহ থেকে, তানজিল, বর্ষ, সৌরভ, মুশফিক, তারপরে রাসাদ, তারা সবাই ভূত এফএম শুনছেন। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। এছাড়াও রহিম, ফারিহা সহ আরো অনেকে রয়েছেন। আমরা সরাসরি ঘটনায় চলে যাব। ফারহান, আপনার ঘটনাটি শুনি। হাই লিসেনার্স, দ্যাটস ফারহান ফ্রম ইংলিশ রোড, পুরান ঢাকা। সো প্রথমে আমি রাসেল ভাইকে অনেক থ্যাংক ইউ বলতে চাই আমাদেরকে ভূত এফএমে আবারও ইনভাইট করার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম। সো আমরা ঘটনায় চলে যাই। আমি যে ঘটনাটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো সেটা হচ্ছে আমার ফ্রেন্ডের কাছ থেকে শোনা। আমার ফ্রেন্ড যে এখন ইংল্যান্ডে থাকে, ও আমাকে ঘটনাটা বলে এবং ও এই ঘটনাটা শুনতে পায় ওর কিছু পাকিস্তানি ফ্রেন্ড আছে যারা ইংল্যান্ডে এখন স্টে করতেছে ওদের কাছ থেকে। আচ্ছা। সো এই ঘটনাটা হচ্ছে 2010 এর একটা ঘটনা। তো একটা ভ্যাকেশনে ওই তিনজন যে পাকিস্তানি ফ্রেন্ড যারা আমার ফ্রেন্ডের ফ্রেন্ড, ওরা একটা ভ্যাকেশনে মানে লং ড্রাইভ করার জন্য একটা প্ল্যান করে, তাদের যে প্রাইভেট মোটর কার দিয়ে লং ড্রাইভ করার একটা প্ল্যান করে এবং তারা প্ল্যান অনুযায়ী লং ড্রাইভে বের হয় এবং তারা 5-6 আওয়ার্স মানে কারে জার্নি করে লং ড্রাইভ করে। তো এক সময় তারা ড্রাইভ করতে করতে মানে সিটি থেকে বেশ ভিতরে চলে আসে, মানে একটা বিশাল হাইওয়ে ছিল, ওই হাইওয়েতে তারা জার্নি করতে করতে অনেক ভেতরের দিকে চলে আসে এবং এমন সময় মানে একটা সময় তারা এমন একটা জায়গায় এসে পড়ে যেখানে মানে দুই সাইডই প্রায় বন ফরেস্টের মতো একটা জায়গা এবং মাঝখান দিয়ে একটা বিশাল হাইওয়ে। তো তারা চিন্তা করে আমরা এত দূরে এসে পড়ছি, তো আমাদের তো এখন ব্যাক করা উচিত, তো সন্ধ্যা হয়ে আসতেছে, সো এখন ব্যাক করতে হবে। তো তারা মানে ব্যাক করার জন্য জাস্ট গাড়িটাকে ঘোরায়, তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে। তো তারা যখন ব্যাক করতে থাকে তখন তাদের সাথে যেটা ঘটে সেটা হচ্ছে যে তারা যেই রাস্তায় আসছিল ঠিক সেই রাস্তাটা তাদের মনে হচ্ছে আনফ্যামিলিয়ার হয়ে গেছে, মানে এই রাস্তা দিয়ে তারা আসেনি আসলে, তাদের কাছে মনে হচ্ছিল যে এই রাস্তাটা অন্য একটা রাস্তা, মানে তারা পথ ভ্রম করছে এরকম একটা বিষয় তাদের মধ্যে দেখা যাচ্ছিল। কিন্তু তারা কিন্তু এটার কোনো সলিউশন খুঁজে পাচ্ছিল না, আসলে কি আমরা ভুল রাস্তায় যাচ্ছি না কারেক্ট ওয়েতে। সো কিছুক্ষণ পরে তাদের সাথে যেটা করলো সেটা হচ্ছে তাদের যে গাড়ির যে হেডলাইটটা সেটা হঠাৎ করে অফ হয়ে গেল এবং এরপরে পর্যায়ক্রমে তাদের গাড়ির ভিতরে যে লাইটগুলা, গাড়ির পেছনে যে লাইট এবং গাড়ির ভিতরে যে ইন্ডিকেটর যে লাইটগুলো আছে সবগুলো আস্তে আস্তে অফ হয়ে গেল এবং তারা একসময় চিন্তা করলো যেহেতু আমরা একটা হাইওয়েতে চলতেছি, তো আমাদের যদি এখন হেডলাইট অফ হয়ে যায় আমরা তো গাড়ি চালাতে পারবো না, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে যে কোনো সময়। সো তারা তখন কি করলো, মানে গাড়িটাকে এক জায়গায় পার্কিং করলো একটা হাইওয়ের একটা সাইডে এবং তারা গাড়ি থেকে নেমে গেল। নেমে যেয়ে তারা চিন্তা করলো এখানে যেহেতু আমরা একটা দুপাশেই বন, আমাদের তো ওখানে মানে সেফ না আমরা এখানে, তো আমরা একটা লিফটের জন্য দাঁড়াই, যদি কোনো লরি বা গাড়ি টাড়ি আসে আমরা লিফট নিব। অবাক বিষয় হচ্ছে যে ওই সময়টাতে প্রায় 35 মিনিটস তারা ওখানে দাঁড়াই ছিল হাইওয়েতে, কিন্তু অবাক বিষয় একটা গাড়ি একটা লরি কোনো কিছুই সেখান থেকে তখন অতিক্রম করে নাই। এটা আনইউজুয়াল ছিল, মানে এরকম হওয়ার কথা না। আর মানে পরিবেশটা একদম কেমন জানি একটা মানে আনফ্যামিলিয়ার একটা সিচুয়েশন তারা ফেস করতেছে। তারপর যেটা হচ্ছে প্রায় 35 মিনিটস পার হয়ে যাওয়ার পরে মানে হঠাৎ করে তারা যে পাশে দাঁড়ায় ছিল, মানে দুপাশে তো বন, মাঝখানে হাইওয়েতে দাঁড়ায় ছিল, হঠাৎ করে একজন দেখে যে মানে ওই হাইওয়েটার যে বনটা পিছনে ওইখান থেকে মানে একটা লাইটের মতো আসতেছে। সো তারা চিন্তা করলো লাইট যেহেতু এরকম একটা হাইওয়েতে অবশ্যই হয়তো বা কেউ থাকে বা কেউ আছে ওখানে, সো আমরা একটু গিয়ে দেখি, আমাদের হেল্পও তো হইতে পারে। তো তারা ওখানে গেল এবং একটু ভিতরে যাওয়ার পরই তারা যেটা দেখলো সেটা হচ্ছে যে মানে একটা বিশাল খ্রিস্টান গ্রেভইয়ার্ড, ঠিক সেটার পিছনে একটা ছোট কটেজের মতো জায়গা, ওখান থেকে আসলে লাইটটা আসতেছিল। আচ্ছা। সো তারা চিন্তা করলো যে যেহেতু কটেজ এখানে তো মানুষ অবশ্যই আছে, সো আমরা এখন সেফ, আমাদের কোনো প্রবলেম হবে না আশা করি। তো সো তারা ওইখানে বাসাটায় গেল এবং বাসাটায় নক করলো, মানে একজন ভদ্রলোক তাদের গেটটা খুললো। আচ্ছা। সো ওই লোকটাকে দেখার পরে মানে তারা খুবই অবাক হলো, কারণ লোকটার হাইট ছিল প্রায় 3.5 ফুটের মতো, মানে অনেক খাটো। হ্যাঁ অনেক খাটো, সে ছিল ইংলিশ ম্যান, কিন্তু সাধারণত লম্বা হওয়ার অনেক লম্বা হওয়ার কথা। সেটাই আসলে হ্যাঁ সেটাই অবাক বিষয়, তারা মানে খুব অবাক হলো যে একটা ইংলিশ ম্যান এরকম এত খাটো হলো, এত খাটো স্মল। সো তারপরে তারা তাদের সমস্যার কথা বললো যে আমরা এরকম একটা প্রবলেম ফেস করছি, সো আমরা এখন এই কারণে এখানে। তারপরে তারা ওই লোকটার পরিচয় জানতে চাইলো যে আপনি আসলে এখানে কি করেন, গ্রেভিয়ার্ডের ভিতরে একটা মানুষ। তখন সে বলে যে আমি আসলে গ্রেভিয়ার্ডটাকে প্রায় 20 ইয়ার্স এর মতো টাইম ধরে আমি দেখাশোনা করে আসতেছি। সো
তো তারা বললো যে ঠিক আছে ওকে, আর লোকটাও বললো যে ঠিক আছে তোমাদের যেহেতু গাড়ির হেডলাইন নষ্ট, তোমরা এখন যেতেও পারবা না, মানে তোমাদের পুলিশ কেস হয়ে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, মানে অনেক সমস্যা হতে পারে। সো তোমরা আজকে আমার এখানে স্টে করো এবং সকালে মানে হেডলাইট নষ্ট হলেও সমস্যা নেই, চলে যেতে পারবা। আচ্ছা, তো তারা মানে ওকে তারা ডিসিশন নিল যে আমরা এখানে স্টে করবো, নো প্রবলেম। তারপরে যেটা হচ্ছে, তারপরে মানে লোকটা তারা আপ্যায়ন করলো, ডিনার করালো। কিন্তু একটা অবাক বিষয় হচ্ছে যে তারা যখন ডিনার করতেছিল তারা বলতেছিল যে আপনিও আমাদের সাথে ডিনার করেন, যেহেতু একসাথে ডিনার করি। তখন লোকটা বারবার বলতেছিল যে না আমি আসলে এখন ডিনার করতে পারবো না, আমি তোমরা করো, আমি পরে করবো। নর্মাল সে সবাই তারা ডিনার করলো এবং ওই বৃদ্ধ লোকটা তাদেরকে একটা রুমে নিয়ে গেল পর্যন্ত যে তোমরা আজকে রাতে এখানে থাকো, এবং যেটা তাদেরকে বললো যে তোমরা যদি কোনো প্রকার সাউন্ড শুনতে পাও তোমরা রুম থেকে বের হবে না, এটা তোমাদের জন্য মঙ্গল হবে না। আচ্ছা, এবং এই প্লেসটাও খুব একটা ভালো না, তোমরা জাস্ট অতিথির মতো থাকো, সকাল হলে আমাকে বলে চলে যেও, ইটস ওকে, মানে এর ভিতরে তোমাদের আর বাইরে কিছু করবে না তোমরা। সো সে এটা বৃদ্ধ লোকটা বলে দেন চলে গেল। সো রাত তো মানে আস্তে আস্তে গভীর হলো এবং তারা যখন ঘুমাতে গেল ঠিক গভীর রাতের দিকে তার একটা আনফ্যামিলির একটা সাউন্ড তাদের কানে আসলো, এবং সেটা হচ্ছে কাঠের কুঠার দিয়ে যদি কাঠ কাটলে যেরকম একটা সাউন্ড শোনা যায় ঠিক সেরকম একটা সাউন্ড। তো এটা শোনার পরে তারা একটু অবাক হলো যে আসলে এরকম সাউন্ড কেন আসতেছে। আচ্ছা, হ্যাঁ, তখন তারা তাদের বৃদ্ধ লোকটার কথা মনে পড়লো যে লোকটা তো বলেছিলেন যে তোমরা কোনো সাউন্ড শুনলে মানে বের হবা না, রাইট? হ্যাঁ, তো এটা চিন্তা করে তারা একবার বের হতে যায়, আবার তারা ব্যাক করে যে না আমরা কি করবো আসলে, কিন্তু সাউন্ডটা আস্তে আস্তে বেরিয়ে চলতেছে। তো তারা তারপর যেটা করলো যে চিন্তা করলো যে একটা বৃদ্ধ লোক যেহেতু বাসায়, মানে আমরা দেখি উনি কি কোনো বিপদে পড়ছে কিনা। তাদের মধ্যে কোনো কিন্তু প্যারানর্মাল বিষয় ছিল না এবং তারা খুব একটা ভয় পাচ্ছিল না, যে হ্যাঁ মানে তারা মনে করছিল যে নর্মাল কোন একটা সাউন্ড। তো তারা রুম থেকে বের হলো এবং একটু বাইরের দিকে যাওয়ার পর রুমের থেকে পাশেই একটা রুম, আরেকটা রুম, ওইখানে রুমটার মানে একটা দরজা মানে অর্ধেক ভেড়ানো। তো তারা ওইখান থেকে দেখলো যে ওই বৃদ্ধ লোকটাই একটা কাঠের যে কুঠার ওটা দিয়ে মানে একটা বড় কফিন ভাঙতেছে। আচ্ছা, মানে ওটাকে ভাঙার চেষ্টা করতেছে। আচ্ছা, তো এক সময় তারা দেখলো যে ওইটাকে ভাঙতে সে সফল হলো এবং ওটাতে ভিতর থেকে যে লাশটা সেটা সে বের করে আনলো। আচ্ছা, এবং আমি আরেকটু বলে রাখি যে ওই কফিনটা ছিল একদমই নতুন। আচ্ছা, মানে একদমই নতুন, এবং মনে হচ্ছিল যে ওই কফিনে জাস্ট সদ্য কবর থেকে ওঠানো হয়েছে। যেমন জাস্ট একটা কফিন যদি সদ্য ওঠানো হয় তখন কিন্তু ওটার মধ্যে ভেজা মাটি লেগে থাকে, এবং সেটাতে এরকমই ছিল যে একটা ভেজা মাটি লাগানো। তো তারা দেখলো যে লোকটা ওই কফিনটা ভাঙার পরে ওখান থেকে লাশটা বের করার পরে, এবং যেটা দেখলো সেটা হচ্ছে যে তাদের ওই লাশটাকে সে খুঁড়ে ছিঁড়ে খাচ্ছে। মানে একটা আনফ্যামিলিয়ার মানে অবাক বিষয়, সেটাই একটার পর একটা ঘটতে আছে তাদের সাথে। তো এটা দেখার পরে তারা খুব ভয় পায়, এবং তার আরেকটা জিনিস লক্ষ্য করে যে যখন তারা লোকটার সাথে প্রথম দেখে তখন লোকটা তো গ্লাভস পরা ছিল, মানে নর্মাল শীতের দেশ গ্লাভস পরা ছিল। তারপরে তখন দেখে যে লোকটার হাতে কোনো গ্লাভস নেই এবং লোকটার যে নখগুলো ছিল প্রায় 2 থেকে 3 ইঞ্চিসের মতো লম্বা, অনেক বিশাল নখ, কিন্তু এটা 2 থেকে 3 ইঞ্চিস। তো সে ওই নখগুলো দিয়ে মানে ওই লাশটা খুঁড়তেছে এবং সেটার মাংস খাচ্ছে, মানে ছিঁড়ে খাচ্ছে। তো এই বিভৎস দৃশ্য দেখার পরে মানে দুজন যে ছেলে ছিল তারা সাথে সাথে সেন্সলেস হয়ে যায়, এবং আরেকজন যে থাকে সে মানে যথেষ্ট চিৎকার চেঁচামেচি করার চেষ্টা করে যে আমরা আসলে কি কোথায় আসলাম, জাস্ট একটা নর্মাল একটা সেন্স যে সে মানে অবাক হয়ে যায় যে কি, কিন্তু তার মানে ভয়েস দিয়ে কিছু আসতেছিল না, সে কোনো সাউন্ড করতে পারতেছিল না। ঠিক সেই সময়টাতেই ওই বৃদ্ধ লোকটা ওই ছেলেটাকে দেখে ফেলার পরে তাদের সাথে আর কি হয় তারা সেটা কিছুই জানে না, মানে সেটা আমার ফ্রেন্ড আমাকে বলতে পারেনি আসলে কি ঘটছে তাদের সাথে। এরপরে মানে পরের ঘটনাগুলো তার মনে করতে পারে, হ্যাঁ পরে কি হয়েছে তারা কিছুই জানে না। আর এরপরে যেটা ফেস করে যে মানে ফিল করে যেটা সেটা হচ্ছে যে তারা দেখে যে তাদের সকালে তারা একটা ওই তাদের যে প্রাইভেট কার সেটার ভিতরে বসে আছে এবং তাদের গাড়িটা একটা হাইওয়ের উপরে, এবং এই হাইওয়েটা তারা চিনে। এটা তাদের হ্যাঁ রাতে যে মনে হয়েছিল আমরা একটা অন্য একটা আনফ্যামিলিয়ার একটা জায়গায়, মানে অচেনা একটা জায়গা, এরকম মনে হয়নি তাদের কাছে সকালে। তখন সকালে মনে হয়েছিল যেটা আমরা একটা চিনি, আমরা এই হাইওয়েতে আমরা অনেকবার আসছি গেছি। সো এবং রাতের সাথে দিনের কিছুই মিল নেই, আশেপাশে বন ঠিকই আছে কিন্তু খুব একটা সেম কিছুই পাওয়া যায়নি। সো তারা গাড়ি ড্রাইভ করলো এবং বাসায় চলে আসলো, সিটির দিকে চলে গেলো এবং সেফ অ্যান্ড সাউন্ড সব, কোনো প্রবলেম হয়নি। এরপর যেটা হলো প্রায় 7 থেকে 8 ডেজ পরেই মেন ঘটনাটা ঘটলো। যে ছেলেটার সাথে ওই লোকটার মানে আর কি চিৎকার করতে গিয়ে দেখে ফেলছিল, ওই ছেলেটা একটা হঠাৎ করে মানে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আচ্ছা, হ্যাঁ, আর বাকি দুজনের সাথে যে দুজন সেন্সলেস হয়েছিল তাদের সাথে কিছু হয় নাই, কিন্তু যে হচ্ছে মানে চিৎকার করার চেষ্টা করেছিল সে রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। তো এখানে আমার যেটা মনে হয় যে মানে ওই যে লোকটা বলছিল যে তোমাদের বাইরে বের হওয়াটা মঙ্গল হবে না তোমাদের জন্য, তারা মানে সেই কথাটা শুনেনি আসলে।
সো এই কারণে হয়তো তাদের এই ধরনের হতে পারে, বাট তারা যেটা ফেস করেছে সেটা সবচাইতে বেশি ভয়ঙ্কর, যে একটা জায়গায় গিয়ে তারা যেখানে আশ্রয়ের জন্য গেল সেখানে গিয়ে তারা সবচাইতে ভয়ঙ্কর ব্যাপারটা ফেস করলো, এবং মানে যে লোকটা সেই লোকটা প্রচন্ড আনফ্যামিলিয়ার, এরকম লোক সাধারণত ইংল্যান্ডে আই ডোন্ট নো, বাট দেখা যায় কিনা, মানে খুব সচরাচর দেখা যাওয়ার কথা না। তারপরে যে নখ বড়র ব্যাপারটা, একটা জিনিস বলি যে অনেকে জানেন কিনা আমি জানি না, যে মানুষ, আমি শুনেছি এটা, আমিও ঠিক শিওর না, তবে আমি যতটুকু জানি যে মানুষ মারা যাবার পরেও তার নখ বা এরকম সবকিছু কিন্তু বড় হতে থাকে। এখন সেই লোকটার আসলেও কোনো অস্তিত্ব ছিল কিনা হু নোজ। তো যাই হোক, সো ভাইয়া তারা মানে এটা কোনো ডেফিনিশন খুঁজে পায়নি যে আসলে কি আমরা এটা স্বপ্ন ছিল নাকি আসলেই তারা ওই জায়গায় গিয়েছিল। আবার সবচেয়ে বড় কথা যে 3 জন কেন একই স্বপ্ন দেখবে, সবচেয়ে বড় কোয়েশ্চেন কথা না, তাই না? সেটাই কথা। আর লোকটার কিন্তু মানে যেটা নর্মাল বামন ছিল, এবং লোকটার দাড়ি ছিল লম্বা সাদা দাড়ি, এবং লোকটা জাস্ট ওই ফাদাররা যেরকম একটা ড্রেস পরে থাকে না, ব্ল্যাক মানে জুব্বার মতো, সেরকম টাইপের, সেরকম একটা ড্রেস পরা ছিল। অলরাইট, সো এই ছিল ঘটনা ফারহানের। এবং Hello listeners, that's Fuad, come from West Malbert, Naranganj. ওকে, তো রাসেল ভাই কোন ঘটনা শেয়ার করবো? যে কোনো একটা শুরু করেন আপনি, আপনাকে তো বলেছি। তো আমি আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব সেটা হলো যে আমার মামার এক ফ্রেন্ডের ঘটনা। তিনি এটা মানে নিজে ফেস করছেন। তো এটা হলো 93 দিকের ঘটনা, চীনের একটা ঘটনা। চীনে হয়েছিল এটা? আচ্ছা, ওকে। তো চীনের ঘটনা, এটা হলো আপনার চীনের একটা প্রত্যন্ত অঞ্চলে, নামটা বলতে যাচ্ছি না কোন জায়গার। তো ওইখানে একটা ক্লিনিক, ওই সময়কার ঘটনা যে ক্লিনিকটা চলতো অনেক আগে, তো এখন পরিত্যক্ত অবস্থায় মানে ওই ক্লিনিকটা, তখনকার সময় আর কি যখন ঘটনাটা ঘটে। তো এইটা কিনে নেয় একটা ডেভেলপার কোম্পানি, ওইখানে মানে একটা অ্যাপার্টমেন্ট তৈরি করার জন্য কিনে নেয়। এবং যখন তারা ওইটা কিনে নেয়, তার সঙ্গে মনে করেন হসপিটালের যন্ত্রপাতি এবং মানে সার্জারিক্যাল আরো অন্যান্য যন্ত্রপাতি থাকে, ওগুলা সব কিনে নেয়। তো ওরা চিন্তা করে যে এটা তো এইভাবে ভাঙা যাবে না, এটা আনলোড করতে হবে ওই মানে ইটাকে, ক্লিনিকটাকে। তো ওই ডেভেলপার কোম্পানি এই মানে আনলোড করার জন্য আনলোড কোম্পানির একটা ইসেকে দায়িত্ব দেয় এটা আনলোড করানোর জন্য। তো ওইখানে হয় যে সিকিউরিটির জন্য ডে শিফটে 2 জন মানে সিকিউরিটি গার্ড এবং নাইট শিফটে 2 জন সিকিউরিটি গার্ড মানে ওরা ওইখানে নিয়োগ করে। তো দেখা যায় এক হলিডেতে ওদের মানে লোডিং আনলোডিং কাজগুলো অফ থাকে। তো এর মধ্যে মানে এই উইয়ার্ড ঘটনাটা ঘটে আর কি, যেটা বলতেছি। তো নাইট শিফটে যে 2 জন মানে গার্ড মানে ওরা করে মানে কি বলে এটাতে দায়িত্বে ছিল। তো এক সময় দেখা যায় যে ওরা খুব টায়ার্ড হয়ে যায় মিডনাইটের দিকে, তো ওরা গল্প করা শুরু করে যে এখন একটু অপশন নেই, একটু গল্প করি। একজন নিউজ পেপার পড়তেছিল, আরেকজন আপনি পাশে বসে চা খাইতেছিল এবং গল্প করতেছিল। তো পাশের ওটি রুম যেখানে ছিল, এর পাশের রুমে ওরা বসা ছিল। তো ওরা খুঁটিনাটি ভীষণ শব্দ শুনতে পায় পাশের রুম থেকে। তো একজন আরেকজনে বলতেছে যে ওই পাশের রুম থেকে কিসের শব্দ আসে, বিড়াল টিড়াল ইঁদুর নাকি কোনো চোট টোট ঢুকলো, আর যদি কোনো কিছু মিসিং হয় এখান থেকে তাহলে আমাদের কৈফিয়ত দিতে হবে কর্তৃপক্ষের কাছে। তো যে নিউজ পেপার পড়তেছিল ও বললো, দোস্ত তুই যা, তুই গিয়ে দেখাস কি হইতেছে। তো একজন দেখতে গেল, আরেকজন আবার নিউজ পেপারের দিকে মন দিল। তোমার ও ভুলে গেছে যে গেছে। তো 10-15 মিনিট হয়ে গেছে, আসছে না। তো ও ঘড়ির দিকে তাকায় দেখলো যে প্রায় 20 মিনিট হয়ে গেছে। ও কেন আসছে না বা কি হয়েছে, ব্যাপারটা কি, গ্যাঞ্জামটা কি বুঝতে পারতেছে না। তো ও যায় যে দেখে আসি ও আসে না কেন। তো ও যাইতেই যেটা মানে ওর মানে নোটিস করে সেটা হলো ওটির বাইরের যে পরিত্যক্ত বাল্ব মানে অপারেশন চলাকালীন যেটা মানে জ্বলে, রেড কালারের বাল্ব, ওটা জ্বলতেছে এবং ওইটা জ্বলার কথা না, এতদিন পরিত্যক্ত ছিল, মাকড়সার আশ দিয়ে একদম ঘেরা, এটা চলে আসে। ও বলে এতদিন ডিউটি করে প্রায় 5-7 দিন যাবত ডিউটি করতেছি সন্ধ্যার পরে, এটা তো কখনো অন দেখি নেই। তো আরেকটা জিনিস নোটিস করে যে ভিতরে যখন তাকায় দূর থেকে, যে ওটির ভিতরে যেই মানে বেড থাকে যেখানে মানে মানুষকে অপারেশন করানো হয়, ওইটার উপরে যে মানে সার্জারিক্যাল যে বাল্বটা থাকে যে অপারেশনের সময় যেটা মানে চলে, ওইটা জ্বলতেছে। ও আবার চিন্তা করে যে লজিকে খাটায় যে না, ও ভিতরে ঢুকছে দেখার জন্যই মনে হয় ও অন করছে, আচ্ছা এই জন্যই মানে জ্বলতে পারে। তো ও যখন মানে ওই ওটির সামনে ডোরে গেল, তো ওইটা দেখবেন রাসেল ভাই যে একটা গ্লাস থাকে, যে গ্লাস দিয়ে ভিতরে দেখা যায় যে মানে হসপিটালে কি হচ্ছে ভিতরে, সবগুলো দেখা যায়। তো ও যেটা দেখলো যে একটা বিভৎস মানে সিনের মুখোমুখি হলো, যে ওর যে সঙ্গী গার্ডটা ছিল ও বেডের উপরে মানে শুয়ে আছে এবং ওর 4 হাত পা ধরে মানে টানা দিয়ে রাখছে, এরকম একটা দৃশ্য কিন্তু লোকজন দেখতে পাইতেছে না। আর কেন ওই ছটফট করতেছে না, ওর সঙ্গে মানে এক্স করতেছে, ও বুঝতে পারতেছে না, তো এরকম করার কথা না, কিন্তু আসলে মানে টাইনা ধরে রাখছে। এবং এক পর্যায়ে
3-4 সেকেন্ড যাওয়ার পরে দেখলো যে ওর বুক থেকে নিচ পর্যন্ত চিটতেছে, নাইফ, সার্জারিক্যাল নাইফ দিয়ে চিটতেছে, কিন্তু কোনো লোকজন দেখতে পাইতেছে না। তো ও তো ভীষণ ভয় পায় যায় এবং ব্লাড মানে 2 পাশ গড়ায় গড়ায় নিচে মানে ফ্লোরে পড়তেছে। তো ও দেখে তো মানে পুরা ফ্রিজ হয়ে যায় এবং স্ট্যাচু হয়ে যায়, কিন্তু মানে ও নড়তেও পারতেছিল, মানে ওর কি হয়ে গেছে মানে যে দেখতেছে। তো ও চিন্তা করছে এটা কিভাবে পসিবল। তো ওর বেডের মানে যে মানে ওই আপনার সার্জারিক্যাল বেডের ব্যাক সাইডই ছিল মানে একটা বড় মিরর। তো ও যখন মিররের দিকে মানে দৃষ্টি করলো ওই গার্ডটা, তো ও দেখতে পাইলো যে পিছনে মানে ওই মিররের মধ্যে দৃশ্যমান, কিন্তু এখানে দৃশ্য খালি চোখে দেখতেছে না। মানে যখন ওই বেডের দিকে তাকাইতেছে দেখতেছে না, কিন্তু মিররের মধ্যে দেখতেছে যে ওটি ড্রেস করা কিছু মানে ওই ডাক্তারের মতো, কিন্তু ডাক্তার মানে মানুষ সে, কিন্তু মানুষ না। একটা মানুষকে পানিতে যদি ভিজায় রাখা হয় যেমন ফ্যাকাশে হয়ে যায়, রোগা শুকনা, এরকম মানুষ খুব সুইফটলি ওর মানে ফাটতেছে এবং ওর ভিতরের হার্ট, লিভার, কিডনি এগুলো ছুঁড়ে ছুঁড়ে ফালাই দিতেছে। তো মানে ও দেখে তো মানে প্রায় সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা। সঙ্গে আপনার নার্সের মতো ছিল, মানে ওগুলা মানুষ না আসলে কেমন। আর একটা জিনিস দেখবেন যে মুভি যদি ফরওয়ার্ড করেন খুব সুইফটলি কাজগুলো হয় না, খুব দ্রুত, তো এইরকম। তো ও দেখে তো মানে বেহাল অবস্থা, মানে ওর প্রাণপণে দৌড়াইতে চেষ্টা করতেছিল কিন্তু দৌড়াইতেও পারতেছিল না। তো ও ওই পরিত্যক্ত ক্লিনিকের যে মেইন ফটকটা গেট, ওটা সামনে এসে মানে এক সময় সেন্সলেস হয়ে যায়। তো সেন্সলেস হয়ে যাওয়ার পরে এরপরের দিন ওই ডেভেলপার কোম্পানির যারা মানে পরিদর্শক ছিল, যারা ইন্সপেকশনে আসতো, যে মানে কতটুকু কাজের মানে তদারকি কি হইলো না হইলো, কতটুকু জিনিস আনলোডিং হইলো, ওটা দেখার জন্য আসছে। তো প্রথমে এসে দেখে ওই টিমের যে হেড অফ টিম, ওই এসে দেখলো যে পড়ে আসছে। তো ও খুব ঝাঁকাঝাঁকি করলো, কি হয়েছে, 2 গার্ডের মধ্যে মারামারি লাগছে না ভিতরে কোনো কিছু চুরি হইলো, ডাকাতি পড়ছে। তো দেখার জন্য একজনের বললো যে ওরে নিয়ে তুমি অ্যাম্বুলেন্স ডাকাইলো, অ্যাম্বুলেন্স এনে পাঠাই দিল ওরে ক্লিনিকের মধ্যে। আর ভিতরে ঢুকলো, তো ওই গার্ডকে খুঁজতেছে কোনো জায়গায় পাওয়া যাইতেছে না, যে কোথায় গেল, মিসিং, কি হলো না, এটাই চুরি করে ভাগছে ওরে মাইরা। তো ভিতরে ঢুকার পরে দেখলো যে আপনার ওরা খুঁজে পায় নাই, লাস্ট মুহূর্তে ওরা ওটার ভিতরে ঢুকছে, তখন লাইটটা কিছুই নাই, টর্চ অন করছে, মানে তখন ওই লাইট গুলো অফ হয়ে গেছে অটোমেটিকলি। আচ্ছা। তো ওরে দেখলো যে ওই ওটি বেডের উপরে শোয়া এবং ভিতরে মানে কোনো ওর পার্টস নাই, মানে অঙ্গ প্রত্যঙ্গ কিছু নেই, হার্ট, লিভার কিছু নেই, একদম পরিষ্কার, ভিতরে ব্লাডও নেই, ফ্লুরে ব্লাড নেই, এবং চোখগুলো উপরে ফেলা হয়েছে, ভিতরে জিভ নাই, জিভ ছিঁড়া ফেলা হয়েছে। মানে এটা কিভাবে পসিবল? মানে একটা মানুষ যদি খুন করে, এটা পরিকল্পিত খুন হইলেও তো মানে এরকম করে খুন করার কথা না। আর ওরে মানে যে গার্ডটা মানে বেহুশ অবস্থা, কোমায় চলে গেছে, ও কোমায় চলে গেছে। তো মানে ও তো কমায় যাওয়ারও কথা না, নিজে যে মাইরাও ফেলে, তো এরপর তো ওই অভিনয় করে কমায় যাইতে পারে না। তো ওর সেন্স আসলো 2-3 দিন পরে। তো ও মানে যখন সেন্স আসে, ওর মানে কথাগুলো তেমন স্পষ্ট না, তো ওর বক্তব্যতে বোঝা গেল যে এরকম এরকম ও দেখছে। এবং পরে যে ক্লিনিক থেকে মানে ক্লিনিকের মালিক থেকে ডেভেলপাররা এটা কিনছে, তারা খুব ফোর্স করার পরে বললো যে এটা এর আগে যখন চলাকালীন তো কিছু ডাক্তার ছিল একটু মেন্টালি সিক, এটা যখন চলা মানে রানিং ছিল ক্লিনিকটা, তো এরকম মানে ওরা মানে আর্লি বর্ন বেবির এরকম কিডনি, লিভার খাই ফেলতো। তো এটা জানার পরে ওদিকের সরকার মানে ওটা সিল করে দেয়, মানে মানসিক এরকম প্রতিবন্ধকতার যে কারণে যে এটা সিল করে দেয়। এর থেকে বন্ধ ছিল, উনি এটা না বলে এটা সিল করে দিচ্ছে, মানে এখানে প্যারানরমাল অনেক কিছু হয়েছে। তো ডেভেলপারদের কাছে এটা বলে নেই, পরে এই ক্লিনিকটা আবারও সিল করে দেওয়া হয়। এবং যা ঘটে, উনি যে গার্ডটা ছিলেন, তো উনি পুরোপুরি সুস্থ হয় নাই, আস্তে আস্তে তার মানে মানসিক প্রতিবন্ধীর মতো হয়ে যায় সেন্স ফিরার পরে। তো উনি আস্তে আস্তে অসুস্থতা হইতে থাকে, কিছু খায় না, এবং তার শরীরে পচন ধরে ওই লোকটার যে মানে গার্ড। তো মানে এরকম এক অবস্থায় যে মানে উনি বেডে শুয়ে থাকলে পিঁপড়ে আসতো শরীর, মানে এরকম একটা মানে দুরবস্থা, কেউ গন্ধ চোটে সামনে যাইতো না। তা ওনার স্বপ্নে দেখাইলো যে মানে যে গার্ডটা মানে দেখছে যে তুমি মারা যাবা, ঠিক মানে ওদের চাইনিজ ভাষায় আর কি বলছে, এটা মামারে, এটা তো আর মানে জানে না উনি। তো বললো যে মানে তুমি ভর দুপুরে মারা যাও। এর 2-1 দিন পরে প্রায় ভর দুপুরের দিন মারা যায়। এই জিনিসটা আমার কাছে খুব উইয়ার্ড লাগে যে মানে এটা কিভাবে পসিবল, এটাই মানে এই জন্য মানে লিসনারদের বললাম। ওকে, আমি আচ্ছা, এবং আমি একে একে সবার এসএমএস গুলোই পড়বো, তত তার মাঝখানে একটা ছোট্ট ঘটনা আমরা শুনে আসবো, এবং আমাদের সেকেন্ড যে ঘটনাটা বলবেন সেই ঘটনাটা আসলে রাস্তারই একটা ঘটনা, এবং সেই ঘটনাটা আমাদের সাথে শেয়ার করবেন আকাশ। আপনাকে বলছি যে আপনার লাইফের প্রথম আপনার পরিচয়টা একটু দিবেন প্লিজ। ডিয়ার লিসনার্স, আমি আকাশ। আমি
প্রোডাকশনে কাজ করি, এই বিজ্ঞাপন বানাই, নাটক বানাই। ওকে। তো আমার এক্সপিরিয়েন্সটা হচ্ছে খুব বেশি দিনের পুরনো না, এই 2010-এর ডিসেম্বরের, এরকমই ডিসেম্বর মাসে। তবে আমার এক্সপিরিয়েন্সটা যে জায়গায় হয়েছিল ওই জায়গায় তখন প্রচন্ড ঠান্ডা ছিল। আমরা একটা শুটিং এ কক্সবাজার ছিলাম। কক্সবাজারে যেদিন আমাদের শুটিং শেষ হয়, পরের দিন চলে আসবো ঢাকায়। তো রাতে আমরা যে হোটেলে ছিলাম ওই হোটেলে ডিনার করতে করতে একটা পেপার পড়ে আমরা দেখলাম যে কক্সবাজার থেকে একটু দূরে অর্থাৎ টেকনাফে একটা গুহা আছে, কুদুম গুহা। আচ্ছা। তো টিম খুব এক্সাইটেড যে এটার কথা এর আগে শুনি নাই, চলেন এটা দেখতে যাই। তো বললাম যে ঠিক আছে, আমরা একদিন ব্রেক নেই, চলো আমরা একটু দেখতে যাই। তো আমরা পরের দিন সকালবেলায় আমাদের ইউনিটের একটা গাড়ি নিয়ে গেলাম কুদুম গুহা দেখতে। কুদুম গুহাটা দেখলাম, টেকনাফ দেখলাম, শাহপুরের দ্বীপ দেখলাম, ঘুরলাম। তো ঘোরার পথে আমাদের একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয় যে আমাদের মানে গাড়িটা একটু বিকল হয়, তো আমাদের ফিরতে একটু দেরি হয়ে যায় আর কি। তো টেকনাফ থেকে যখন আমরা স্টার্ট করি, ইট ওয়াজ অলমোস্ট 12:30 এট নাইট, অনেক রাত, বেশ শীত। তো আমরা টেকনাফ থেকে রওনা দিলাম। রওনা দেওয়ার 10-15 মিনিট পরে আমি বসে আছি, আমার ড্রাইভারের পাশে আমি, আর আমার ইউনিটের 2 জন আমার পিছনে, টোটাল 4 জনের টিম। তো হঠাৎ আমার ড্রাইভারও মার্ক করে, আমিও মার্ক করি যে আমি যে পাশটাতে বসে আছি ওই পাশ থেকে আমাদের বাঁদিকের হেডলাইটটা বরাবর সোজা গাড়ি থেকে প্রায় 25-30 গজ দূরে সাদা, এই 2.5 ফিট 3 ফিট হাইটের সাদা কিছু একটা উড়ে 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 মনে হয় যেন উড়ে উড়ে যাচ্ছে। আচ্ছা। আসলে এটা মানে রেডিওতে বলে তো আমি ঠিক বোঝাতে পারবো না, বাদুর যেভাবে ডানা নাড়ে অনেকটা এরকম করে যাচ্ছে। আচ্ছা। তো প্রথমবার দেখে মনে হয়েছিল যে এটা বুঝি চোখের ফুল। পরে চিন্তা করলাম যে না, অনেক ঠান্ডা ঠিক আছে, বাট কোনো ফগ নাই, কোনো মিস্ট নাই, এটা কি? তো আমি একবার পিছন দিকে তাকালাম যে আমার সাথে যারা আছে তারা দেখছে কিনা। তো দেখলাম যে তারাও তাকিয়েছে, অর্থাৎ তারাও দেখেছে ব্যাপারটা। ওকে। আমাদের গাড়ির স্পিড তখন 60-65 এরকম। তো আমি আমার ড্রাইভারকে বললাম যে লোকমান, তুমি স্পিড আর একটু বাড়াও, দেখো ধরতে পারো কিনা, এটা কি একটু দেখি। তো লোকমান স্পিড বাড়াচ্ছে। আর যারা টেকনাফ গিয়েছেন তারা জানেন যে টেকনাফের রাস্তাটা ইভেন না, বেশ আনইভেন, এবং অনেক কার্ভস আছে, টুইস্ট এন্ড টার্নস আছে অনেক, প্রচুর। তো তারপরও একটা ভালো স্পিডে আমরা ওই জিনিসটা বা ওই ভুটটা বা ওইটা যাই হোক ওইটাকে আমরা ফলো করছি, বাট আমরা কোনোভাবেই ওই ডিস্টেন্সটা কভার করতে পারি না। এই যে 25 ফিট 30 ফিট ডিস্টেন্স এটুকুই থাকে। আচ্ছা। ডিস্টেন্সটা কমে না। একটা লেভেলে এরকম হলো, প্রথম ভয়টা যখন আমরা পাই আর কি, আমরা একটু চিন্তা করি যে ঘটনাটা কি। অনেকগুলো কালভার্ট পরে, অনেকগুলো বেইলি ব্রিজ পরে, যে বেইলি ব্রিজগুলির দুপাশটা ফাঁকা থাকে, মাঝখান দিয়ে আমরা চলে যাই। ওই জিনিসটা না কালভার্টে ওঠে না বেইলি ব্রিজে ওঠে, ও পাশ দিয়ে মানে ফ্লাই করে চলে যায়। আর ওটা যে যাচ্ছে, ওটা যায় হচ্ছে আপনার মেইন রোডের পাশে মানুষ হেঁটে হেঁটে ঘাসের উপরে একটা রাস্তা তৈরি করে, মেঠো পথ বলি আমরা যেটাকে, ওটার উপর দিয়ে যাচ্ছে। কোনোভাবেই ওটা মেইন রোডে আসে না। যাচ্ছি, ফলো করছি, একটা সময় গাড়ির স্পিড 130, ধরতে পারছি না। প্রায় 1.5 ঘন্টা আমরা ওটাকে চেস করলাম, ধরতে পারলাম না। চেস করতে 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 আমরা যখন উখিয়া বাজারের কাছে চলে এসেছি, যারা ওই অঞ্চলটাতে গিয়েছেন তারা জানবেন, উখিয়া বাজারের কাছে যখন চলে এসেছি, আর হয়তো 10-15 মিনিট দূরে উখিয়া বাজার, তখন আমরা দেখলাম যে না, দূরত্ব কমে আসছে, আমরা ওটাকে ধরতে পারছি। একটা পর্যায়ে কি হলো, ওটা জাস্ট আমি ড্রাইভারের লেফটে বসা, ঠিক আমার লেফটে গাড়িটা একদম ওর পাশে নিয়ে গাড়িটা রাখলো আমার ড্রাইভার। আমি গ্লাস নামিয়ে, এর সাথে টর্চ ছিল, আমরা যখন ওটার মুখে টর্চ মারলাম তখন ওটা ঘুরে আমাদের দিকে তাকালো। আচ্ছা। এবং তাকানোর পর আমরা যেটা দেখলাম সেটা হলো মোস্ট আজব একটা জিনিস। সেটা হলো যে ওটার চোখ নাই, ওটার নাক নাই, ওটার মুখ নাই, ওটার কান নাই, ওটার মানে সোজা কথা কিছু নাই। আর দ্য ফানি থিং ইজ, ওটার হাঁটুর উপরেও প্রায় 7 ইঞ্চি মতো, 2 পায়েরই হাঁটুর উপরেও প্রায় 7 ইঞ্চি মতো নাই। আচ্ছা। একটা ছেঁড়া সাদা শার্ট গায়ে,
যে রাস্তায় যারা ভিক্ষুক দেখেছেন তারা দেখবেন যে হাতের উপর ভর দিয়ে ভিক্ষুকরা কিভাবে লাফিয়ে লাফিয়ে চলে। অনেক ভিক্ষুক আমরা দেখি রাস্তায়, ঢাকা রাস্তায়। কিন্তু আমার কথা হচ্ছে যে মানুষটার বা যে জিনিসটার চোখ নাই, যে জিনিসটার দুটো পা নাই, যে জিনিসটার নাক নাই, মুখ নাই, সে কিভাবে রাস্তা মিস না করে শুধুমাত্র ওই কিনার দিয়ে 130 কিলোমিটার একটা গাড়ি চলে, সেই গাড়িটার চেয়ে বেশি স্পিডে যায়। সেটাই, মানে প্রশ্নটা সেইখানেই আসলে। আর এই যে কালভার্ট গুলি পরে, এই যে বেইলি ব্রিজ গুলি পরে, এগুলির উপরে সে ওঠে না, পাশের এই শূন্য জায়গাটার উপর দিয়ে সে উড়ে চলে যায়। এবং আমি যে তার চোখে লাইট মারলাম, আমি কোন দিকে আছি এটা সে নেভিগেট করলো কিভাবে, আমার দিকে ঘুরে সে তাকালো কিভাবে। আমরা পুকিয়া বাজারে গেলাম। পুকিয়া বাজারে পৌঁছানোর পর আমরা দেখলাম যে একজন বয়স্ক মানুষ, উনি ওনার একটা ছোট্ট ওষুধের দোকান উনি বন্ধ করে বাড়ি চলে যাবেন। আচ্ছা, ওনাকে জিজ্ঞেস করলাম যে চাচা, উনি এত রাতে আমাদেরকে দেখে একটু ভয়ই পেয়েছিলেন, কারণ ওই এলাকাটা রাতের বেলায় ভালো না, আচ্ছা সিকিউর না আর কি। তো ওনাকে আমরা জিজ্ঞেস করলাম যে চাচা, আমরা তো এরকম একটা জিনিস দেখেছি, তো এইরকম কোন লোক কি আপনাদের এখানে, এরকম দৃষ্টি প্রতিবন্ধী বা এরকম পঙ্গু এরকম কোন লোক কি আছেন? তো উনি আমাদেরকে বললেন যে, অনেকক্ষণ আমাদের মুখের দিকে তাকিয়ে থেকে বললেন যে বেঁচে গেলেন আর কি আজকে কোনো মতে। আচ্ছা, এরপরে যদি কখনো এই রাস্তাটা চুজ করেন তাহলে রাতে যেন কখনো এই রাস্তা দিয়ে যান না। এরকম কোন লোক বা এরকম কোন জিনিস আমার বয়স আজকে প্রায় 80-85 বছর আমি কখনো দেখি নাই। আচ্ছা, এখন আমার অডিয়েন্স যারা শুনছেন তাদের কাছে এবং এখানে রেডিও করতে যারা আছেন তাদের কাছে একটা প্রশ্ন, যে একটা অন্ধ মানুষের পক্ষে কি 130 কিলোমিটার একটা গাড়িকে এইভাবে ওভারটেক করা বা এরকম একটা চেস করা সম্ভব না? সম্ভব, সেটাই সেটাই, মানে ব্যাপারটা বেশ আজব আর কি। যাই হোক, আমরা এতক্ষণ যে ঘটনাটা শুনলাম সেটা বলছিলেন আকাশ, আমাদের অদ্ভুত ব্যাপার যে আপনি কি জানেন যে আপনার পাশে যিনি বসে আছেন, সেই সাথে আমরা আরেকটা ঘটনায় চলে যাব। আমাদের আরো একজন গেস্ট রয়েছে, আপনার নামটা একটু বলবেন প্লিজ। হ্যালো এভরিওয়ান, আমি রাজিন এগেইন আবার আসলাম আপনাদের মধ্যে। ওকে, সো ওয়েলকাম ব্যাক। এন্ড আপনার যে ঘটনা আমরা শুনে ফেলি, যেহেতু সময় খুবই কম, আমরা ফটাফট শুনে ফেলি ঘটনাগুলো। কোনটা বলবো ভাই, বলেন। যে কোনো একটা দিয়ে শুরু করুন, আমি আপনাকে বলেছি মনে হয় যে কোনটা বলবেন। আচ্ছা আচ্ছা, আপনি যে অ্যাম্বুলেন্সের যে ঘটনাটা আছে সেটা দিয়ে শুরু করি আমরা। আচ্ছা ঠিক আছে। এই ঘটনাটা বেসিক্যালি আমার নিজের না, এটা আমাদের এক ড্রাইভার আসছিল, ওর নাম মোবারক ছিল। তো ও আসার পরে আমি ওকে একদিন জিজ্ঞেস করি যে ভাই আপনি কেন মানে আগে কি করতেন আগে? ও বললো যে অ্যাম্বুলেন্স ও চালাতো। অ্যাম্বুলেন্স চালানোর পরে ওই প্রাইভেট কার ড্রাইভ করার জন্য আসে। তো একদিন আমি ওকে নিয়ে বের হয়েছি, তখন ওকে আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছিল, কি ঘটনা, কি কেন চলে আসছেন?